আচ্ছা সেরেস, আগের দিন আমি টিটু এলিমিনেশন করিয়েছিলাম, সেটা নোটসটা পেয়েছো? হ্যাঁ স্যার, আমি নিয়েছি নোটসটা। আচ্ছা, পড়েছো ওটা? স্যার পুরোটা হয়নি, কিছুটা পড়েছি। আচ্ছা আচ্ছা, কোনো ডাউট আছে? স্যার আগের দিনটা আমি পুরোটা এখনো কমপ্লিট করিনি, দেখি যদি ডাউট থাকে আপনি জানান। ওকে। আর বাকিদের কি খবর? বাকি সবাই চাকরি হ্যাঁ, হ্যাঁ স্যার। পড়েছি স্যার। পড়েছো? কোনো ডাউট আছে? না স্যার, পড়বো আর একবার, এখনো ডাউট নেই। টেকনিকের কি খবর? স্যার পড়েছি, এবার কোশ্চেন অ্যান্সারটা করি তখন স্যার বুঝতে পারবো কোনো প্রবলেম আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করবো এবারে আজকে E1 সিবি মেকানিজম, ঠিক আছে? এক মিনিট, মোবাইলটা নিয়ে আসি। তুই অপ্রয়োজনীয় ছবিগুলো ডিলিট করে দে। আচ্ছা, তাহলে আগের দিন আমরা পড়েছি E2 এলিমিনেশন, ঠিক আছে, যার নাম হলো এলিমিনেশন বায়োমলিকুলার রিঅ্যাকশন। আজকে যে মেকানিজমটা আমরা পড়বো সেটা হলো এলিমিনেশন ইউনিমলিকুলার উইথ কনজুগেট বেস, ঠিক আছে? তার ফুল নেম হলো E1 সিবি। তাহলে E1 সিবি মেকানিজমটা মানে কি? দেখো এখানে তিনটে তিনটে পার্ট আছে। একটা হলো ই মানে এলিমিনেশন, ওয়ান মানে ইউনিমলিকুলার, আর সিবি মানে কনজুগেট বেস। কনজুগেট বেস মানে কি? আমরা এর আগে পড়েছিলাম, মানে ফার্স্ট ইয়ারে যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে ধরে নাও একটা যদি অ্যাসিড থাকে, অ্যাসিডটা যখন ডিপ্রোটনেট করবে তখন কি তৈরি করবে? H প্লাস প্লাস A মাইনাস। তাহলে এই A মাইনাসকে বলা হয় কনজুগেট বেস। মানে কোন একটা স্পিসিস থেকে প্রোটন বেরিয়ে গেলে যেটা পড়ে থাকছে সেটাকে বলা হয় কনজুগেট বেস। তাহলে প্রোটন বেরিয়ে যাওয়াকে আমরা কি বলি? ইন টার্মস অফ কনস্ট্যান্ট অ্যাসিড বেস থিওরি এই কম্পাউন্ডটাকে অ্যাসিড বলি যেখান থেকে প্রোটন বেরোতে পারে, তাই না? তাহলে প্রোটন বেরিয়ে গেলে যে স্পিসিসটা পড়ে থাকে সেটাকে বলে কনজুগেট বেস। তাহলে E1 সিবি মেকানিজমটা কি? এটা এক ধরনের এলিমিনেশন রিঅ্যাকশন। সেটা কিরকম, কিভাবে হয়? এটা একটা স্টেপ ওয়াইজ এলিমিনেশন মেকানিজম, ঠিক আছে? তাহলে সোয়ের ডিপ্রোটনেশন ফ্রম দ্য অ্যাসিডিক বিটা হাইড্রোজেন অকার্স। প্রথম স্টেপে কি হয়? বিটা বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা জুড়ে আছে সেই বিটা হাইড্রোজেনটা প্রথমে রিমুভ হয়। কি তৈরি করে? একটা কার্বন আয়ন তৈরি করে, টু জেনারেট এ কার্বন আয়ন which is the conjugate base, এই যে anion conjugate base, followed by expulsion of a living group. লিভিং গ্রুপের নেচারটা কি হতে হবে? ও লিভিং গ্রুপ। আর কোথা থেকে বেরোবে সেটা? আলফা পজিশন থেকে। তাহলে ইউআরসিবি মেকানিজমটা কি মেকানিজম? এটা একটা স্টেপ ওয়াইজ মেকানিজম, যেখানে ফার্স্ট স্টেপে বিটা হাইড্রোজেন বেরিয়ে যায়, একটা বেস বিটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে, তার ফলে একটা কার্বন আয়ন ইন্টারমিডিয়েট তৈরি হয় যেটাকে আমরা কনজুগেট বেস বলছি। এবং সেকেন্ড স্টেপে কি হয়? লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে একটা কার্বন কার্বন ডবল বন্ড তৈরি করে। তাহলে এটা হলো ডেফিনেশন অফ E1 সিবি মেকানিজম, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য জেনারেল E1 সিবি মেকানিজম রিঅ্যাকশন। তাহলে একটা বেস কি করে? বেস প্রথমে এই বিটা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, অ্যাবস্ট্রাক্ট করে কি তৈরি করে? BH প্লাস। এন্ড এটা কি? এটা হলো কনজুগেট বেস। বিটা পজিশন থেকে একটা প্রোটন বেরিয়ে গেলে C মাইনাস তৈরি হলো। নেক্সট স্টেপে কি হয়? এই লিভিং গ্রুপটা লিভ করে উইথ ইলেকট্রন পেয়ার, মানে এটা এখানে ডোনেট হয়, বেরিয়ে গেল। দেন কি তৈরি হলো? তোমার
একটা কার্বন কার্বন ডবল বন্ড বা অ্যালকিন তৈরি হলো, অ্যালকিন তৈরি হলো, ঠিক আছে। এটা হলো জেনারেল রিঅ্যাকশন মেকানিজম অফ E1CB। এটাকে একটু ডিটেলসে লিখেছি আমি। স্টেপ 1 এ কি হয়, ডিপ্রোটনেশন হয়, এবং ডিপ্রোটনেশনের ফলে কি তৈরি হয়, একটা কনজুগেট বেস তৈরি হয়, and then নেক্সট স্টেপে কনজুগেট বেস থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে একটা অ্যালকিন তৈরি হয়। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এখানে এই জিনিসগুলো, ঠিক আছে। এই তিনটে কনস্ট্যান্ট K1, K-1 and K2, এই তিনটে জিনিস খুব ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে K1 মানে কি, এটা একটা রিভার্সিবল সাইন। তাহলে K1 ইজ দা ফরওয়ার্ড স্টেপের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে আমার সাবস্ট্রেট আছে, একটা বেস আছে, সেখান থেকে একটা কনজুগেট বেস তৈরি হচ্ছে প্লাস BH প্লাস, ঠিক আছে। বি আচ্ছা, বি দিলে BH। আর এদিকটা কি ব্যাক রিঅ্যাকশন, মানে কনজুগেট বেস আবার কি করছে, একটা BH থেকে একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করছে, কনজুগেট বেস একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করছে ফ্রম BH, ব্যাক করছে সাবস্ট্রেট প্লাস বেস। তাহলে K1 হলো ফরওয়ার্ড স্টেপ, K-1 হলো রিভার্স স্টেপ। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, সেকেন্ড স্টেপে হচ্ছে একটা যে কনজুগেট বেস তৈরি হয়েছিল, সেই কনজুগেট বেস থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, দেন একটা আমার অ্যালকিন তৈরি হচ্ছে। এই স্টেপটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো K2, ঠিক আছে। তাহলে আমার এখানে তিনটে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, K1, K-1 and K2। তাহলে এই তিনটে এক্সপ্রেশন, তিনটে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ইনক্লুড করে যদি আমি এর রেট এক্সপ্রেশন লিখি, তার রেট ইকুয়েশনটা কিরকম হবে, তার রেট ইকুয়েশনটা হবে এটা। তাহলে এটা হলো স্টেপ 1, যেটা আমি একটু আগে বললাম, স্টেপ 1, এটা স্টেপ 2। তাহলে ইন টার্মস অফ কনসেন্ট্রেশন অফ কনজুগেট বেস উইথ টাইম যদি আমি দিই, তার এক্সপ্রেশনটা কি হবে, তাহলে দেখো ফার্স্ট স্টেপে কি তৈরি হচ্ছে, আমার কনজুগেট বেস তৈরি হচ্ছে, তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1, এন্ড কি হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইনটু বেসের কনসেন্ট্রেশন। এরপরে কি হচ্ছে, কনজুগেট বেসটা যদি ব্যাকে যায় তাহলে আবার সাবস্ট্রেট তৈরি করে, তাহলে তার রেট কনস্ট্যান্ট কি হবে, K-1 concentration of conjugate base in concentration of base BH plus। তাহলে এখানে মাইনাস সাইনটা কেন, কারণ এটা ব্যাকে যাচ্ছে, ঠিক আছে। মানে ব্যাকে গেলে কি হবে, কনজুগেট বেসের কনসেন্ট্রেশনটা কমে যাবে। আর কিভাবে কমতে পারে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন কমতে পারে যখন এই কনজুগেট বেসটা প্রোডাক্ট তৈরি করছে। তাহলে ফরমেশনের স্টেপ হলো এটা, যেটা পজিটিভ, আর বেরিয়ে যাওয়ার স্টেপ মানে কনসেন্ট্রেশন কম হওয়ার স্টেপ হলো এটা আর এটা, ঠিক আছে। তাহলে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন তোমরা শিখেছো, সেটা করলে কি হবে, রেট এটা হয়ে যাবে 0। এবার এই ইকুয়েশন যখন সলভ করবে তুমি, তখন আসবে কনজুগেট বেসের কনসেন্ট্রেশন ইকুয়ালস টু K1 ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ইনটু কনসেন্ট্রেশন অফ বেস বাই K-1 ইনটু কনসেন্ট্রেশন অফ BH প্লাস প্লাস K2। তাহলে রেট ইকুয়ালস টু কি, রেট ইকুয়ালস টু যেহেতু এটা ইউনিমলিকুলার রিঅ্যাকশন, সেই জন্য এই রেটটা ডিপেন্ড করবে কার উপরে, কনজুগেট বেসের কনসেন্ট্রেশনের উপরে। তাহলে রেট ইকুয়ালস টু K2 ইনটু কনসেন্ট্রেশন অফ কনজুগেট বেস। এবার কনজুগেট বেসের এই ভ্যালুটা এখানে পুট করো, পুট করলে আমি যে এক্সপ্রেশনটা পাচ্ছি কি, এটা এক্সপ্রেশন K1 K2 concentration of substrate into concentration of base by K-1 concentration of BH plus plus K2, ঠিক আছে। এটা হলো রেট এক্সপ্রেশন ফর দা E1CB রিঅ্যাকশন মেকানিজম, ঠিক আছে। কারো কিছু বুঝতে অসুবিধা আছে এই স্টেপটা, মোনালিসা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা হলো জেনারেল E1CB রিঅ্যাকশনের রেট এক্সপ্রেশন। এবারে K1, K-1 এবং K2 এর উপর ডিপেন্ড করে আমরা E1CB কে তিনটে ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তা তিনটে টাইপ কি কি হতে পারে, প্রথম টাইপ হলো
E1CB রিভার্সিবল। E1CB রিভার্সিবল মানে কি? প্রথম স্টেপটা রিভার্সিবল। প্রথম স্টেপটা রিভার্সিবল হলে কি হবে? প্রথম স্টেপটা রিভার্সিবল হলে কি হবে? যে মুহূর্তে এই কনজুগেট বেসটা তৈরি হচ্ছে, সে কি করছে? প্রোডাক্টে কনভার্ট হওয়ার আগে কি করছে? আবার সাবস্ট্রেটে ফিরে আসছে। তার মানে কি? K-1 ইজ মাচ মাচ গ্রেটার দেন K2, তাই না? তাহলে দিস ইজ দ্য কন্ডিশন। এই কন্ডিশনে কি হবে? ডিপ্রোটনেশনটা কি হয়ে যাবে? ফাস্ট অ্যান্ড রিভার্সিবল। ডিপ্রোটনেশনটা খুব ফাস্ট হবে এবং রিভার্সিবল হবে। 2 নম্বর কন্ডিশন কি? The intermediate carbocation reverts to the starting material much faster than it eject the living group। মানে কি বলতে চাইছে? K2 ভ্যালুটা কম হবে আর K1 এর ভ্যালুটা K-1 এর ভ্যালুটা বেশি হবে, ঠিক আছে? আর তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে স্টেপ টু ইজ দ্য ডিটারমিনিং স্টেপ। স্টেপ টু কোনটা? এটা হলো স্টেপ টু। দিস ইজ দ্য RD স্টেপ। তাহলে E1CB রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে সেকেন্ড স্টেপ ইজ দ্য ডিটারমিনিং স্টেপ। সেই ক্ষেত্রে যদি আগের ইকুয়েশনটা আমি সলভ করি, তাহলে এই ক্ষেত্রে আমি রেড ইকুয়েশন পাবো এটা K1 K2 by K-1 into concentration of substrate into concentration of free base by concentration of protonated base। এই যে টার্মটাকে K1 K2 by K-1 এটাকে K ক্যাপিটাল K ইকুইলিব্রিয়াম বলছে, ঠিক আছে? না সরি, K1 by K-1 এটাকে বলছে ক্যাপিটাল K ইকুইলিব্রিয়াম। তাহলে ক্যাপিটাল K ইকুইলিব্রিয়াম ইনটু K2 বাই বাকি টার্ম, ঠিক আছে? তাহলে এইসব রিঅ্যাকশনের ফিচার্স কি? এইসব রিঅ্যাকশনে দেখো ফার্স্ট স্টেপে কি হচ্ছে আমার? ফার্স্ট স্টেপে ডিপ্রোটনেশন হচ্ছে, আবার কনজুগেট বেসটা কি করছে? রিভার্ট ব্যাক করছে সাবস্ট্রেটে। তার মানে যদি কোনো সিস্টেমের মধ্যে যদি কোনো সলভেন্ট থাকে যেটা ডিউটেরিয়েটেড সলভেন্ট, তাহলে কি হবে? যে প্রোটন মানে যে ডিউটেরিয়াম আয়ন দিতে পারবে, তাহলে কনজুগেট বেস তার কাছ থেকে ডিউটেরিয়ামটা অ্যাবস্ট্রাক্ট করবে। ফর এক্সাম্পল ধরে নাও কোনো একটা এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে, হ্যাঁ, রিঅ্যাকশনটা নর্মাল কন্ডিশন হচ্ছে H2O দিয়ে, আর যখন তুমি ডিউটেরিয়াম এক্সচেঞ্জ করছো D2O দিয়ে, তাহলে কনজুগেট বেস দুই ক্ষেত্রেই তৈরি হচ্ছে। কনজুগেট বেস তৈরি হচ্ছে দুই ক্ষেত্রে। এ তখন কি করবে? এখান থেকে প্রোটন নেবে, আর যদি কনজুগেট বেস ডিউটেরিয়াম মিডিয়ামে থাকে তাহলে এখান থেকে ডিউটেরিয়াম নেবে। তাহলে কি হবে? এইসব রিঅ্যাকশনের ক্ষেত্রে ফার্স্ট হাইড্রোজেন ডিউটেরিয়াম এক্সচেঞ্জ হতে পারে উইথ ডিউটেরিয়েটেড সলভেন্ট, ঠিক আছে? এটা 1 নম্বর কন্ডিশন। তাহলে E1CB রিভার্সিবলের ক্ষেত্রে কি হয়? যেহেতু আমার ফার্স্ট স্টেপটা রিভার্সিবল এবং ফার্স্ট হয়, সেক্ষেত্রে যদি সলভেন্ট ডিউটেরিয়েটেড হয় তাহলে আমার প্রোটন ডিউটেরিয়ামের এক্সচেঞ্জ হতে পারে। আর কি, যেহেতু সেকেন্ড স্টেপে কি হচ্ছে? সেকেন্ড স্টেপটা ডিটারমিনিং স্টেপ। সেকেন্ড স্টেপটাতে কি হয়েছিল আমরা দেখেছিলাম? সেকেন্ড স্টেপে আমাদের লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছিল, তাই না? তাহলে এই ক্ষেত্রে কোনো CH বন্ড ব্রেক করছে না, সেই ক্ষেত্রে আমার প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট এই ক্ষেত্রে আমার দেখা যাবে না, ঠিক আছে? তাহলে দুটো জিনিস আমি জানতে পারছি এই ক্ষেত্রে। ফার্স্ট প্রোটন হাইড্রোজেন প্রোটন ডিউটেরিয়ামের এক্সচেঞ্জ হবে যদি সিস্টেমের মধ্যে কোনো ডিউটেরিয়ামের সোর্স থাকে। আর কি, যেহেতু সেকেন্ড স্টেপটা রেড ডিটারমিনিং স্টেপ, সেই জন্য আমি কোনো রকম প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পারবো না, ঠিক আছে? 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হলো K2 is much much greater than K-1 concentration of protonated base। K2 much much greater than মানে কি? সেকেন্ড স্টেপটা খুব ফাস্ট হচ্ছে, মানে যে মুহূর্তে কনজুগেট বেস তৈরি হচ্ছে সেই মুহূর্তে সেটা প্রোডাক্ট ফর্মেশন করছে। মানে কনজুগেট বেস এনাফ টাইম পাচ্ছে না রিভার্ট ব্যাক করার, তো রিভার্ট ব্যাক করার স্টেপটা পাচ্ছে না। যে মুহূর্তে তৈরি হচ্ছে সেই মুহূর্তেই এটা প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সেসব ক্ষেত্রে কি হবে? ডিপ্রোটনেশন স্লো হবে এবং সেক্ষেত্রে স্টেপ ওয়ান ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, ঠিক আছে? আর কি বলছে? যেটা বললাম K2 মাচ মাচ ফাস্টার দেন K-1,
এটার মানে কি, ওয়ান্স কার্বন আয়ন ফর্ম কনজুগেট বেস যে মুহূর্তে ফর্ম হবে, ইট কোলাপসেস টু দ্য প্রোডাক্ট অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি। ঠিক আছে, তাহলে এটা হলো K2 ভ্যালু খুব বেশি, K2 ভ্যালু খুব হাই। তাহলে E1CB ইরিভার্সিবল এর কন্ডিশন কি, সেকেন্ড স্টেপটা খুব ফাস্ট হবে, ফার্স্ট স্টেপটা স্লো হবে এবং রেট টাইমিং হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার রেট এক্সপ্রেশন কি হবে, রেট ইকুয়ালস টু K1 ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ইনটু কনসেন্ট্রেশন অফ প্রিবেস। তাহলে এইসব রিঅ্যাকশনের ক্ষেত্রে তখন আর রিঅ্যাকশনটা ইউনিমলিকুলার থাকে না, তখন রিঅ্যাকশনটা কাইন্ড অফ বায়োমলিকুলার নেচারের হয়ে যায় এবং সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ফলো করে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু কি হচ্ছে ফার্স্ট স্টেপটা রেট ডিটারমিনিং স্টেপ, তাহলে ফার্স্ট স্টেপে কি হচ্ছে, হাইড্রোজেন CH বন্ড ব্রেক করছে, তাহলে আমি যদি CH টাকে যদি CD দিয়ে রিপ্লেস করি, তাহলে আমার রেট এক্সপ্রেশন কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমরা সেই ক্ষেত্রে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো এবং জেনারেলি দেখা গেছে KH/K2 ভ্যালুটা 2 থেকে 8 পর্যন্ত হয়, মানে ভেরি লার্জ প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাই। তাহলে এক নম্বর হলো সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ফলো করে, 2 নম্বর আমি দেখতে পাচ্ছি KH/K2 ভ্যালু 2 থেকে 8 এর মধ্যে, মানে সেকেন্ড ফার্স্ট স্টেপটা রেট ডিটারমিনিং স্টেপ, সেকেন্ড স্টেপ ইজ দ্য ফার্স্ট স্টেপ। আর কি, যেহেতু K-1 এর ভ্যালুটা কি হচ্ছে খুব ছোট, তার মানে কি কনজুগেট বেস রিভার্ট ব্যাক করে না, সেই জন্য কি হবে, এই ক্ষেত্রে আমার কোনো প্রোটন ডিউটেরিয়ামের এক্সচেঞ্জ হবে না। ঠিক আছে, বোঝা গেছে? আপনারা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ স্যার। আর কি আছে 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর কন্ডিশন হলো যে যদি এই রিঅ্যাকশনটা একটা সলভেন্ট কেজের মধ্যে হয়, মানে সলভেন্ট কেজের মধ্যে যদি হয়, মানে অনেক সময় কি হয় কোনো রিঅ্যাকশনকে সলভেন্ট কেজের মধ্যে করা হয়, সেই ক্ষেত্রে কি হলো বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে এটা ইন্টারঅ্যাক্ট করতে পারে না, তাহলে ওই কেজের মধ্যে যা যা মলিকুল থাকবে সেই মলিকুলগুলোই নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করবে। তাহলে সেই সব ক্ষেত্রে যে মেকানিজমটা হয় সেটাকে বলা হবে E1CB আয়ন পেয়ার মেকানিজম। তাহলে কি হচ্ছে সেসব ক্ষেত্রে কন্ডিশনটা কি, প্রোটন রিমুভাল অকার্স উইদিন এ টাইট সলভেন্ট কেজ। ঠিক আছে, টাইট সলভেন্ট কেজ হলে কি হবে, এক্ষেত্রে আর ফ্রি আয়ন তৈরি হতে পারবে না। যে মুহূর্তে মনে করো সিস্টেম থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, বিটা হাইড্রোজেন, যে মুহূর্তে এই হাইড্রোজেন বেরিয়ে গেল, যেহেতু এটা সলভেন্ট কেজ দিয়ে ঘিরে আছে, সেই জন্য কি হচ্ছে এরা সব একই জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা একটা এই প্রোটনটা ফ্রি মুভ করছে না বা এই কার্বন আয়নটা ফ্রি মুভ করছে না, তাহলে তখন একটা কি তৈরি করছে, আয়ন পেয়ার। আমরা এর আগে পড়েছিলাম আয়ন পেয়ার কোথায়, SN1 এর ক্ষেত্রে, তাই না? যদি আয়ন পেয়ার মেকানিজম হয় SN1 এর ক্ষেত্রে, তখন আমাদের কি হয়েছিল, সেক্ষেত্রে আমরা বেশি পরিমাণে ইনভার্টেড প্রোডাক্ট পেয়েছিলাম, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা আয়ন পেয়ার কমপ্লেক্স তৈরি হচ্ছে যেটা কার্বন আয়নের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে আছে, যেটা বললাম। হ্যাঁ, বেস অ্যাবস্ট্রাক্ট করছে, ধরুন বেস অ্যাবস্ট্রাক্ট করছে এই প্রোটনটাকে, তাহলে এদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন আছে। তাহলে যে মুহূর্তে আয়ন পেয়ার তৈরি হলো সে সলভেট হওয়ার সময় পেল না, তাহলে ইমিডিয়েটলি কোলাপস ইনটু প্রোডাক্ট বিফোর লিকিং টু ফ্রি সলিউশন। তাহলে মেকানিজমটা কি, পুরো রিঅ্যাকশনটা একটা সলভেন্ট কেজের মধ্যে হচ্ছে, তাহলে বেস যে মুহূর্তে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করছে সেই মুহূর্তে একটা ইন্টিমেট আয়ন পেয়ার তৈরি হচ্ছে, মানে ক্যাটায়নের ফ্রি সলভেশন এবং অ্যানায়নের ফ্রি সলভেশন হচ্ছে না। তাহলে যেহেতু বাইরের কোনো কম্পাউন্ডের সঙ্গে ইন্টারাকশন করতে পারছে না, সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমার এই আয়ন পেয়ারটা ইমিডিয়েটলি প্রোডাক্ট ফর্মেশন করছে। তাহলে কি হচ্ছে, এর ফিচার্স কি, ইন্টারনাল রিটার্ন কম্পিটস উইথ এলিমিনেশন। তার মানে কি, ইন্টারনাল রিটার্ন মানে কি, যেহেতু আয়ন পেয়ার তৈরি হচ্ছে সেহেতু কি হচ্ছে, এটা আবার রিভার্ট ব্যাক করতে পারে টু দা সাবস্ট্রেট। কারণ কি,
তোমার প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্স গুলো খুব কাছাকাছি আছে, তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম কাজ করবে, তাহলে সেক্ষেত্রে রিভার্সন স্টেপটা হতে পারে। আর কি, এক্সিবিট মডারেট প্রাইমারি কাইনেটিক আইসোটোপ উইদাউট পাবলিক সলভেন্ট প্রোটন ডিউটেরিয়াম এক্সচেঞ্জ। পাবলিক মানে কি? পাবলিক মানে বাইরের যে সিস্টেমটা আছে, মানে এই যে সলভেন্ট কেজের বাইরের যে সলভেন্টটা আছে তার সঙ্গে কোনো ইন্টারাকশন করছে না, ঠিক আছে? তাহলে মিডিয়ামের মধ্যে এই সলভেন্ট কেজের মধ্যে যদি কিছু থাকে যেখানে ডিউটেরিয়াম সোর্স আছে, সেই ক্ষেত্রে আমার এক্সচেঞ্জ হতে পারে, ঠিক আছে? আর কি, এই ক্ষেত্রে আমার প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট শো করছে বাট ভেরি লো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই আয়ন পেয়ার মেকানিজমটা কি হচ্ছে, ইন্টারমিডিয়েট বিটুইন রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল, তাই না? এই দুটো পেয়ারের মাঝখানে আছে। তাহলে প্রথমে আমার আছে E1CB রিভার্সিবল, মাঝখানে আছে E1CB আয়ন পেয়ার, আর আছে আরেকটা স্পেকট্রাম হলো E1CB ইরিভার্সিবল। তাহলে E1CB এর যে রেড এক্সপ্রেশনটা হবে সেটা হবে কমপ্লেক্স নেচারের, যেটাতে দুটো টার্মেই রিভার্সিবলের কিছু টার্ম ইনক্লুড থাকবে এবং কিছু ইরিভার্সিবলের টার্ম ইনক্লুড থাকবে, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ দ্য summary chart বা summary table for this three type of E1CB reaction. তাহলে E1CB reaction আমার কি হয়েছিল, স্টেপ 2 তে রেড স্টেপ কোনটা, রেড স্টেপ 2, ঠিক আছে? আমরা কাইনেটিক আইসোটোপ দেখতে পেতাম না, প্রোটন এক্সচেঞ্জ, হাইড্রোজেন এক্সচেঞ্জ, ডিউটেরিয়াম এক্সচেঞ্জ হয়েছিল। আর কি, এটা একটা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? 2 নম্বর আমরা কি দেখেছিলাম, ইরিভার্সিবল, যেখানে স্টেপ 1 ছিল রেড ডিটারমিনিং স্টেপ, এবং স্টেপ 1 যেহেতু সিএইচ বন্ড ব্রেক করছে তার জন্য আমরা হিউজ KH/kD পাচ্ছি, তাহলে লার্জ প্রাইমারি আইসোটোপ ইফেক্ট পাচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো আমরা প্রোটন ডিউটেরিয়াম এক্সচেঞ্জ দেখতে পাচ্ছিলাম না? উত্তর হলো না, দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু রেড ডিটারমিনিং স্টেপে সাবস্ট্রেট এবং বেস দুটো ইনভলভ হচ্ছে, তাহলে এটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ফলো করে। আর কি, আর একটা হলো আয়ন পেয়ার মেকানিজম, যেখানে ইন্টারনাল আয়ন পেয়ার মেকানিজম তৈরি হচ্ছে, যেটা সলভেন্ট কেজ দিয়ে ঘেরা থাকছে, এবং যে মুহূর্তে আয়ন পেয়ার তৈরি হচ্ছে সেই মুহূর্তে সেটা কলাপস করে প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে? আর কলাপস করে প্রোডাক্ট যদি না দিতে পারে সেটা আবার রিভার্ট ব্যাক করছে। তার মানে যে এলিমিনেশন রিঅ্যাকশনটা কমপ্লিট করছে কার সঙ্গে, রিভার্সাল রিঅ্যাকশনের সঙ্গে। এক্ষেত্রে আমি মডারেট প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যদি আমার প্রোটন ডিউটেরিয়াম এক্সচেঞ্জ হয় কিনা, যদি সলভেন্ট কেজের ভিতরে এমন কোন ডিউটেরিয়াম সোর্স আছে সেটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার এক্সচেঞ্জ হয়, নয়তো যে গ্লোবাল যে সলিউশনটা আছে সলভেন্ট কেজের বাইরে সেখানের সঙ্গে কোনো ইন্টারাকশন হয় না, ঠিক আছে? তাহলে একটু আগে বললাম যে E1CB আয়ন পেয়ারটা একটা কমপ্লেক্স সিস্টেম, যেটা কিছুটা টার্ম রিভার্সিবলের থাকে, কিছুটা টার্ম ইরিভার্সিবলের থাকে, সেই জন্য এর রেড এক্সপ্রেশনটা নট সেকেন্ড অর্ডার, নট ফার্স্ট অর্ডার, অর এটা একটা কমপ্লেক্স অর মিক্সড অর্ডারের রিঅ্যাকশন তুমি বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে E1CB এর তিনটে ভাগ আছে, E1CB রিভার্সিবল, E1CB ইরিভার্সিবল এন্ড E1CB আয়ন পেয়ার। ওকে, এটা তোমাদের হয়তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের হায়ার স্টাডিতে যাবে তখন এগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? ওকে, নেক্সট, E1CB রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের কি কি এভিডেন্স, আমরা যে মেকানিজমটা বললাম তার ক্ষেত্রে আমাদের কি কি এভিডেন্স আছে, এক্সপেরিমেন্টাল এভিডেন্স আছে। তাহলে আমরা একটু আগে বললাম 3 রকমের মেকানিজম হয়, E1CB রিভার্সিবল, E1CB ইরিভার্সিবল এবং E1CB আয়ন পেয়ার। তাহলে আইসোটোপিক এক্সচেঞ্জ কোন ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, বলো অনসি? অনসি, স্যার বুঝতে পারলাম না ঠিক, কি বলবেন কোশ্চেনটা? আমরা এখন
এখন যেটা পড়ছি সেটা হলো ইওয়ান সিবির যে মেকানিজমটা বললাম তার এগেইনস্টে এভিডেন্স, এক্সপেরিমেন্টাল এভিডেন্স, মানে এভিডেন্সেস ফর ইওয়ান সিবি মেকানিজম। ঠিক আছে, তাহলে আমার প্রথম পয়েন্ট হলো আইসোটোপিক এক্সচেঞ্জ এক্সপেরিমেন্ট। তাহলে কোন ইওয়ান সিবির ক্ষেত্রে আমরা আইসোটোপিক এক্সচেঞ্জ দেখতে পাবো? ইওয়ান সিবি রিভার্সিবল, না ইওয়ান সিবি ইরিভার্সিবল, না ইওয়ান সিবি আয়ন পেয়ারের ক্ষেত্রে? রিভার্সিবল। রিভার্সিবল ক্ষেত্রে, কারণ কি ফার্স্ট স্টেপটা সেই ক্ষেত্রে আমার কি হয়েছিল, রিভার্স করছিল। সেই জন্য আমাদের সেই স্টেপে যদি ডিউটেটেড সলভেন্টের সোর্স থাকে তাহলে আমার হাইড্রোজেন আর ডিউটেরিয়ামের এক্সচেঞ্জ হয়, তাই তো? তাহলে ইওয়ান সিবি মেকানিজম রিভার্সিবলের ক্ষেত্রে যদি আমি একটা ডিউটেটেড সলভেন্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার রিঅ্যাকশনটা কমপ্লিট হওয়ার আগেই যদি আমি মানে মাঝখানে কোনো যদি ইয়ে করি তাহলে দেখতে পাবো যে আমার বিটা পজিশনে যে হাইড্রোজেনটা আছে সেটা কি হয়েছে, সেটা এক্সচেঞ্জ হয়েছে ডিউটেরিয়াম দিয়ে। ঠিক আছে, তাহলে সেটা প্রুভ করে কি, প্রুভিং এ রিভার্সিবল ফরমেশন অফ কার্বন আয়ন ইন্টারমিডিয়েট। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এই স্টেপটা অ্যাপ্লিকেবল অনলি ফর ইওয়ান সিবি রিভার্সিবল রিঅ্যাকশন। ইওয়ান সিবি ইরিভার্সিবল বা ইওয়ান সিবি আয়ন পেয়ারের ক্ষেত্রে এই স্টেপটা ইম্পর্টেন্ট নয়। 2 নম্বর পয়েন্ট, কাইনেটিক আইসোটোপ ইফেক্ট। তাহলে কাইনেটিক আইসোটোপ ইফেক্ট কোন ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখতে পাবো আমরা? কাইনেটিক আইসোটোপ ইফেক্ট আমরা দেখতে পাবো ইওয়ান সিবি ইরিভার্সিবল এর ক্ষেত্রে, যেখানে কি হচ্ছে, আমার ফার্স্ট স্টেপটা আমার ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে, তাহলে absence of primary kinetic isotope effect in reaction with 4 living group confirms the CH cleavage is not involved in the determining step. তাহলে ইওয়ান সিবি রিভার্সিবল এর ক্ষেত্রে তাহলে রিভার্সিবল এর ক্ষেত্রে সেকেন্ড স্টেপটা আমার কি হচ্ছে, ডিটারমিনিং স্টেপ। এই ক্ষেত্রে আমার লিভিং গ্রুপ যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হলো ডিটারমিনিং স্টেপ। তাহলে ইওয়ান সিবি রিভার্সিবল এর ক্ষেত্রে আমি কোনো মানে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো না, কিন্তু যে মুহূর্তে ইওয়ান সিবি ইরিভার্সিবল পাথওয়েতে রিঅ্যাকশনটা যাবে সেই মুহূর্তে আমি প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো। ঠিক আছে, তাহলে কাইনেটিক আইসোটোপ ইফেক্ট কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো? ইওয়ান সিবি ইরিভার্সিবল এর ক্ষেত্রে আমি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো। ইওয়ান সিবি রিভার্সিবল এর ক্ষেত্রে আমি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো না। আচ্ছা, ইওয়ান সিবি রিভার্সিবল স্টেপ হয় সেক্ষেত্রে কোনো ইফেক্ট আমরা দেখতে পাবো না? দেখতে পাবো। কি হচ্ছে, যখন আমাদের লিভিং গ্রুপ লিভ করছে, ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে, সেকেন্ড স্টেপটা আমার ডিটারমাইনিং স্টেপ। তাহলে যদি আমি ফর এক্সাম্পল ধরে নাও লিভিং গ্রুপ একটা ক্লোরিন আছে, সে এটা হচ্ছে লিভিং গ্রুপ ধরে নাও, ঠিক আছে, এরকম। এবারে ক্লোরিনটাকে যদি আমি কোনো একটা তার আইসোটোপ দিয়ে এক্সচেঞ্জ করি সেই ক্ষেত্রে কি হবে, যদি ডিটারমাইনিং স্টেপ সেকেন্ড স্টেপ হয় তাহলে কি হবে, আমি সেই ক্ষেত্রে আমি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো। বাট সেই কাইনেটিক আইসোটোপ ইফেক্টকে বলা হয় হেভি আইসোটোপ কাইনেটিক আইসোটোপ ইফেক্ট। ঠিক আছে, হেভি অ্যাটম কাইনেটিক আইসোটোপ ইফেক্ট। ঠিক আছে, তাহলে ইওয়ান সিবি ইরিভার্সিবল এর ক্ষেত্রে আমি প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো, আর ইওয়ান সিবি রিভার্সিবল এর ক্ষেত্রে আমি হেভি অ্যাটম কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, আর কি স্পেকট্রোস্কোপিক এভিডেন্স। 3 নম্বর পয়েন্ট স্পেকট্রোস্কোপিক এভিডেন্স। তোমরা পরবর্তীকালে যখন সেমিস্টার 5 যখন উঠবে তখন তোমরা স্পেকট্রোস্কোপিক মেথড সম্বন্ধে পড়বে, যেমন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি আর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি।
এই তিনটে স্পেকট্রোস্কোপি তোমরা পড়বে। সেই ক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় কোনো স্পিসিস যদি রিঅ্যাকশনে তৈরি হয় বা কোনো প্রোডাক্ট যদি রিঅ্যাকশনে তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা তার স্পেকট্রা রেকর্ড করি। ঠিক আছে, তার স্পেকট্রাল ফিচার্স থেকে আমরা কোনো কম্পাউন্ডের প্রেজেন্স বা অ্যাবসেন্সকে আমরা ডিটেক্ট করতে পারি। তাহলে E1CB রিঅ্যাকশন এমন একটা রিঅ্যাকশন চলছে ধরে নাও, সেই রিঅ্যাকশনের যদি এমন সিস্টেম থাকে যে লিভিং গ্রুপটা মানে লিভিং গ্রুপটা যদি এমন হয় ধরে নাও, হ্যাঁ, যে হাইলি স্টেবিলাইজ করছে কার্বন আয়নটাকে, ঠিক আছে, বা এমন একটা সিস্টেম আছে যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে যেগুলো কার্বন আয়নকে স্টেবিলাইজ করছে। ফর এক্সাম্পল নাইট্রো গ্রুপ হতে পারে, হ্যাঁ, নাইট্রো গ্রুপ হতে পারে, বা সিওআর, বা এমন কোন সিস্টেম আছে যে ক্ষেত্রে কিটো অ্যানল টটামারিজম সম্ভব। সেই ক্ষেত্রে কি হবে, আমার যদি লো টেম্পারেচারে আমি যদি এইসব সিস্টেমের এনএমআর মেজার করি বা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি করি, সেক্ষেত্রে আমরা কার্বন আয়নের সিগনেচার রেকর্ড করতে পারবো, মানে কার্বন আয়নের করসপন্ডিং স্পেকট্রা আমরা মেজার করতে পারবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট ডিটেকশন করতে পারবো এই সিস্টেমের মধ্যে কার্বন আয়ন তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে আমি E1CB রিঅ্যাকশনের মেকানিজমের এভিডেন্স বলতে পারি। ঠিক আছে, এক নম্বর হলো প্রোটন ডিউটেরিয়াম এক্সচেঞ্জ, যেটা সবসময় কার ক্ষেত্রে হচ্ছে, E1CB রিভার্সিবল মেকানিজমের ক্ষেত্রে হচ্ছে। দুই নম্বর হলো কাইনেটিক আইসোটোপ ইফেক্ট। E1CB ইরিভার্সিবল এর ক্ষেত্রে আমরা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাই। E1CB রিভার্সিবল এর ক্ষেত্রে কোনো প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখানো যায় না, কিন্তু যদি আমরা লিভিং গ্রুপকে যদি রিপ্লেস করি হেভি অ্যাটম দিয়ে বা হেভি আইসোটোপ দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা আইসোটোপ ইফেক্ট দেখতে পাই। তাহলে E1CB রিভার্সিবল এর ক্ষেত্রে আমরা হেভি অ্যাটম কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাই। আর তিন নম্বর পয়েন্ট হলো স্পেকট্রোস্কোপিক ডিটেকশন। যদি আমার কার্বন আয়নটা হাইলি স্টেবিলাইজড হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটা কি করবে, কার্বন আয়নকে স্টেবিলাইজ করবে থ্রু ডিসপারসাল অফ বা ডিস্ট্রিবিউশন অফ দ্য নেগেটিভ চার্জ অন দ্য কার্বন, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, সেই কার্বন আয়নের সিগনেচার আমি ক্যাচ করতে পারবো থ্রু proton NMR or carbon NMR দিয়ে or through UV visible spectroscopy দিয়ে। বোঝা গেছে? মনে হয় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। Next, just like E1, E2, E1CB reaction এগুলোকে কে কে গভর্ন করে, কোন কোন ফ্যাক্টরস এই সব রিঅ্যাকশনে গভর্ন করে। তাহলে প্রথম ফ্যাক্টর হলো সাবস্ট্রেট। সাবস্ট্রেটের নেচার কিরকম হতে হবে। তাহলে E1 রিঅ্যাকশন যখন আমরা পড়েছিলাম তখন সাবস্ট্রেটে আমাদের কি হয়েছিল, একটা গুড লিভিং গ্রুপ থাকতে হয়েছিল, তাই না? এরকম সাবস্ট্রেট যদি থাকতো তাহলে সেটা E1 মেকানিজমে যাওয়ার চেষ্টা করতো। ঠিক আছে, তেমনি E2 তে কি হয়েছিল, ইউটিউব ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, ইউটিউব ক্ষেত্রে আমার অ্যান্টি পেরিপ্লেনার অ্যারেঞ্জমেন্ট থাকতে হতো। ঠিক আছে, হাইড্রোজেন আর লিভিং গ্রুপ, হ্যাঁ, আর যাতে বেসটা এই হাইড্রোজেনটাকে অ্যাবসর্ব করতে সেই অ্যাক্সেসিবল পজিশন রাখতে হতো। তাহলে E1CB এর ক্ষেত্রে আমার কি হয়েছে, কিরকম সাবস্ট্রেট দরকার, আমার requires strong electron withdrawing group that lowers the pKa of beta hydrogen, typically pKa less than 20, আর কি বলছে, and stabilizes the resulting negative charge via resonance or inductivity। তাহলে কিরকম সাবস্ট্রেট হতে হবে, আমার E1CB রিঅ্যাকশনে যেসব কম্পাউন্ড যাবে, যেসব সাবস্ট্রেট যাবে, তাদের মাস্ট একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকতে হবে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিরকম হতে পারে, নাইট্রো গ্রুপ হতে পারে, COR গ্রুপ হতে পারে, সাইনাইড হতে পারে, SO2R হতে পারে, বা CF3 গ্রুপ হতে পারে। তাদের রোলটা কি, তাদের দুটো রোল কিরকম, ফর এক্সাম্পল মনে করো এই যে হাইড্রোজেনটা আছে তার পাশে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে সে কি করবে, এই কার্বনটাকে
ইলেকট্রন ডেন্সিটি টেনে নেবে, ফলে এই যে প্রোটনটা কি হয়ে যাবে, খুব অ্যাসিডিক হয়ে যেতে পারে। একটা এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর, যে মুহূর্তে কার্বন আয়ন তৈরি হলো থ্রু দ্য লস অফ বিটা হাইড্রোজেন, এই কার্বন আয়নকে স্টেবিলাইজ কে করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাই কি, বাই মাইনাস আই অর মাইনাস আর। তাহলে সাবস্ট্রেটের নেচার কি, এখানে মাস্ট একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকতে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট হলো লিভিং গ্রুপ। এইসব সাবস্ট্রেটের ক্ষেত্রে লিভিং গ্রুপ কিরকম হতে হবে, তাহলে E1CB রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার লিভিং গ্রুপটা সবসময় 4 হতে হবে। আমরা E1 এ কি পড়েছিলাম, E1 এ পড়েছিলাম গুড লিভিং গ্রুপ চাই, E2 তে কি পড়েছিলাম, E2 তে গুড লিভিং গ্রুপ চাই, কিন্তু E1CB এর ক্ষেত্রে আমার লিভিং গ্রুপটা যেন 4 হয়। ঠিক আছে, 4 লিভিং গ্রুপ হলে কি সুবিধা হবে, 4 লিভিং গ্রুপ হলে এই যে বলেছে দেখো এখানে 4 লিভিং গ্রুপস retards K2 causing the carbon ion to build up and return to substrate, thereby favoring E1CB reversible over E2। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যদি আমার লিভিং গ্রুপটা যদি গুড লিভিং গ্রুপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার রিঅ্যাকশনটা E1CB থেকে E2 তে চলে যাবে। আর যদি 4 লিভিং গ্রুপ হয় তাহলে রিঅ্যাকশনটা E1CB তে থাকবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কি ধরনের বেস ইউজ করতে হবে, সব ক্ষেত্রে আমার বোথ E2 এবং E1CB দুই ক্ষেত্রে আমার স্ট্রং বেস খুব ইম্পর্টেন্ট। স্ট্রং বেস হলে কি হবে, স্ট্রং বেস যত থাকবে তত জলদি আমি বিটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করতে পারবো। ঠিক আছে, আর কি বেশি হাই কনসেন্ট্রেশনের যদি বেস আমি ইউজ করি তাহলে কি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমার কি হবে, বেশি পরিমাণে কনজুগেট বেস তৈরি হবে, 1 নম্বর পয়েন্ট। আর যদি সেই সঙ্গে সঙ্গে যদি লিভিং গ্রুপটা যদি 4 হয়ে যায়, লিভিং গ্রুপটা যদি গুড লিভিং গ্রুপ হয়ে যায়, তাহলে রিঅ্যাকশনটা E1CB থেকে E2 তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বেসের প্রপার্টি কি হবে, বেসের প্রপার্টি স্ট্রং বেস হতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, খুব স্ট্রং বেস এবং খুব হাই কনসেন্ট্রেশন হয়ে গেলে কি হতে পারে, যদি লিভিং গ্রুপটা যদি মডারেটলি অর গুড লিভিং গ্রুপ হতে পারে হয় যদি, তাহলে সেক্ষেত্রে আমার রিঅ্যাকশনটা E1CB থেকে E2 তে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর পয়েন্ট কি, 4 নম্বর পয়েন্ট হলো সলভেন্ট ইফেক্ট। সলভেন্ট এখানে কি রোল, তাহলে আমার রিঅ্যাকশনে কি তৈরি হচ্ছে, রিঅ্যাকশন আমার তৈরি হচ্ছে একটা কার্বন আয়ন, আর কি তৈরি হচ্ছে আমার একটা প্রোটোনেটেড বেস তৈরি হচ্ছে। তাহলে যদি পোলার প্রোটিক সলভেন্ট থাকে, তাহলে পোলার প্রোটিক সলভেন্ট হলে কি হবে, তার একটা পজিটিভ এন্ড থাকবে যেটা হাইড্রোজেন, তাহলে সে কি করবে, কার্বন আয়নের সঙ্গে ইন্টারঅ্যাকশন করবে, ফলে কি হবে, কার্বন আয়ন স্টেবিলাইজ হবে থ্রু হাইড্রোজেন বন্ডিং। তাহলে যদি আমি পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করি তাহলে আমার E1CB রিঅ্যাকশন ফেভারেবল হবে। ঠিক আছে, কিন্তু যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করি লাইক DMSO অর DMF, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার যে রিএজেন্ট মানে বেস যেটা আমি ইউজ করছি তার একটা ক্যাটায়নিক পার্ট এবং একটা অ্যানায়নিক পার্ট আছে, তাহলে ক্যাটায়নিক পার্টটা কি হবে, সলভেন্ট হয়ে যাবে, আর অ্যানায়নিক পার্টটা কি হবে, ফ্রি থাকবে। সেক্ষেত্রে আমার কি হবে, রিঅ্যাকশনে বেসের যে ইফেক্টিভনেস অনেক বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আমার রিঅ্যাকশনটা কি হবে, E1CB থেকে E2 এর দিকে টার্ন নেবে। ঠিক আছে, তাহলে 4টা ফ্যাক্টর আছে, সাবস্ট্রেট ফ্যাক্টর, লিভিং গ্রুপ ফ্যাক্টর, বেস ফ্যাক্টর এন্ড সলভেন্ট ইফেক্ট। আরেকটা ফ্যাক্টর হলো টেম্পারেচার ইফেক্ট। অবভিয়াসলি just like E1 and E2, elimination favors at higher temperature। ঠিক আছে, না তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট আমরা পড়বো E1CB স্টিরিওকেমিস্ট্রি এন্ড রিজিওকেমিস্ট্রি। তাহলে আমরা E1 রিঅ্যাকশন যখন পড়েছিলাম তখন আমার কি তৈরি হয়েছিল, E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছিল সেটা হলো কার্বো ক্যাটায়ন অর কার্বনিয়াম আয়ন। তাহলে সেই ক্ষেত্রেও সি আলফা এন্ড সি বিটা পজিশনে কি হয়েছিল, প্রি রোটেশন পসিবল ছিল। প্রি রোটেশন হলে কি হবে, সেই রিঅ্যাকশনটা হয়ে গেছিল নন স্টেরিও
স্পেসিফিক। E2 রিঅ্যাকশনে কি হয়েছিল? E2 রিঅ্যাকশনে একটা কনসার্টেড স্টেপ ছিল, সেখানে কোনো ইন্টারমিডিয়েট ফর্মেশন হয়নি, তাহলে এখানে একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়েছিল। সেই জন্য এইসব রিঅ্যাকশন কি ছিল? স্টিরিও স্পেসিফিক। এটা আমরা লাস্ট ক্লাসগুলো পড়লাম। আর E1 সিবির ক্ষেত্রে কি হচ্ছে? E1 সিবির ক্ষেত্রে আমার কি তৈরি হচ্ছে? ইন্টারমিডিয়েট কার্বনায়ন। কার্বনায়ন তৈরি হলে কি হবে? কার্বনায়ন তৈরি হলেও আমার কি হবে? কার্বন আলফা আর কার্বন বিটার মধ্যে ফ্রি রোটেশন পসিবল হবে। ফ্রি রোটেশন পসিবল হলে কি হবে? রিঅ্যাকশনটা কি হয়ে যাবে? নন স্টিরিওস্পেসিফিক। ঠিক আছে, তাহলে both E1CB and E1 are non-stereospecific reaction। হ্যাঁ, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো, সেটা হলো স্টেরিক ফ্যাক্টর। আমরা জানি E alkene আর Z alkene এর মধ্যে E alkene is more stable because there is a less steric interaction। তাহলে যখন কার্বন কার্বন বন্ডে রোটেশন পসিবল, তাহলে এমন একটা কনফর্মেশন কার্বন কার্বন নেবে যে ক্ষেত্রে আমার কি হবে? যে ক্ষেত্রে আমার স্টেরিক রিপালশন সব থেকে কম হয়। তার জন্য আমার E1CB রিঅ্যাকশন যদিও নন স্টিরিও স্পেসিফিক, প্রেফারেবলি আমরা E alkene পাচ্ছি কম্পেয়ার টু Z alkene, কারণ E alkene এর ক্ষেত্রে আমার স্টেরিক রিপালশন থাকছে না। ঠিক আছে, তাহলে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা শিখলাম। প্রথম পয়েন্ট হলো E1CB মেকানিজমে যেহেতু কার্বন আয়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, এবং কার্বন আয়ন ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও C1 C আলফা এন্ড C বিটা মানে সিঙ্গেল বন্ড, তার মধ্যে রোটেশন পসিবল, সেই জন্য আমার রিঅ্যাকশনটা নন স্টিরিও স্পেসিফিক হয়ে যাচ্ছে, জাস্ট লাইক E1 মেকানিজম। আরেকটা কি, যেহেতু কার্বন কার্বন বন্ড রোটেশন পসিবল, এবং আমরা জানি যে Z অ্যালকিনের ক্ষেত্রে আমার স্টেরিক রিপালশন বেশি, সেই ক্ষেত্রে কার্বন আয়ন থ্রু কার্বন কার্বন বন্ড রোটেশন এমন একটা কনফর্মেশনে যাবে যে ক্ষেত্রে আমার রিপালশনটা কম হয়। সেই জন্য আমার সবসময় আমরা E অ্যালকিনের প্রোডাক্টের পরিমাণটা বেশি পাবো। ঠিক আছে, সেখানে বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট, হোয়াট অ্যাবাউট দ্য রিজিওকেমিস্ট্রি? রিজিওকেমিস্ট্রিতে আমরা এর আগে পড়েছিলাম দু রকম প্রোডাক্ট, সেটজে প্রোডাক্ট আর হফম্যান প্রোডাক্ট। সেটজে প্রোডাক্ট মানে কি? মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, আর হফম্যান প্রোডাক্ট মানে কি? লেস সাবস্টিটিউটেড অ্যালকিন। তাহলে আমরা দেখেছিলাম কি এলিমিনেশনের ক্ষেত্রে সেটজে প্রোডাক্ট ফরমেশনটা বেশি হচ্ছে, তার কারণ কি? সেটা স্টেবিলাইজ হচ্ছে কি দিয়ে? থ্রু হাইপার কনজুগেশন। কিন্তু E1CB মেকানিজমের ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট গভর্নিং ফ্যাক্টর, সেটা হলো অ্যাসিডিটি অফ দিস অ্যাসিডিক প্রোটন। ঠিক আছে, তাহলে এই প্রোটনের অ্যাসিডিটির উপর ডিপেন্ড করে আমার সেটজে প্রোডাক্ট না হফম্যান প্রোডাক্ট হবে সেটা ডিপেন্ড করছে। তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক প্রোটন যে পজিশনে থাকবে সেই পজিশনটা সব থেকে প্রেফারেবল হবে। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, যদি আমার সিস্টেমের মধ্যে স্টেরিক আর ইন্ডাকটিভ ইফেক্ট কাজ করে, সেই ক্ষেত্রে আমার দেখতে পাবো আমি হফম্যান প্রোডাক্ট বেশি পাচ্ছি। ঠিক আছে, যদি দেখো তুমি যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি ক্ষেত্রে গিয়ে আমি স্টেরিক রিপালশনের দিকে চলে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি দেখতে পাবো যে হফম্যান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তেমনি যে ইন্ডাকটিভ ইফেক্ট এমন একটা রোল প্লে করে যে ক্ষেত্রে আমার লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টের দিকে আমার অ্যাসিডিক হাইড্রোজেনটা আছে, সেই ক্ষেত্রে আমার হফম্যান প্রোডাক্ট আমি বেশি পাবো। তাহলে নর্মাল কন্ডিশনে আমি সেটজে প্রোডাক্ট পাবো, কিন্তু ডিপেন্ডিং অন দ্য গ্রুপ প্রেজেন্ট which plays role in the acidity of the acidic proton beta hydrogen, সেক্ষেত্রে আমার হফম্যান প্রোডাক্ট পাওয়ার চান্স বেড়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি? আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো
যদি আমার কার্বন আয়নটা, ঠিক আছে, কার্বন আয়ন তৈরি হওয়ার পর যদি আমি দেখি যে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা এক্সটেন্ডেড কনজুগেশনে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি হফম্যান প্রোডাক্ট পেতে পারি। ফর এক্সাম্পল আমি একটা সিস্টেম দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, এখানে ধরে নাও আয়োডিন আছে, ঠিক আছে, বা এখানে আমি ধরে নিচ্ছি এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এরকম একটা সিস্টেম আছে, CH3 CH3, তাহলে এইখানে একটা হাইড্রোজেন আছে, অ্যাকচুয়ালি দুটো হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন আমি এই জন্য দেখাচ্ছি কারণ ধরুন না ফার্স্ট স্টেপে একটা বেস এলো, বেস কি করলো, বেস এই হাইড্রোজেনটাকে অ্যাবসর্ব করলো, দেন কি তৈরি করলো, একটা কনজুগেট বেস তৈরি করলো, CH3 and CH3, এখানে একটা বেস তৈরি করলো। তাহলে এই এটা হলো আলফা কার্বন ধরে নাও, এই কার্বনের রেসপেক্টে এটা একটা বিটা, এটা একটা বিটা এবং এখানে একটা বিটা আছে, ঠিক আছে। এইবার আমাকে বলো যে কোন হাইড্রোজেনটা যাবে, মানে কোন হাইড্রোজেনটা এতে হাইড্রাইড বেরোবে, এটা না এটা, বলো মোনালিসা। তাহলে যদি আমার এই হাইড্রোজেনটা বেরোয়, মানে এটা যদি বেরোয়, তাহলে আমার প্রোডাক্ট কিরকম দেখতে হচ্ছে, আমার প্রোডাক্ট দেখতে হচ্ছে CH3 CH3 হাইড্রোজেন। তাহলে এটা অবভিয়াসলি একটা মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট কম্পেয়ার টু দিস ওয়ান। তাহলে আমার কোন প্রোডাক্টটা তৈরি হবে, এই প্রোডাক্টটা না এই প্রোডাক্ট, মানে প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি, বলো মোনালিসা কোনটা তৈরি হবে, প্রোডাক্ট এ না প্রোডাক্ট বি? স্যার প্রোডাক্ট এটা। না, এই ক্ষেত্রে দেখা গেছে প্রোডাক্ট বিটা তৈরি হবে, যদিও এটা লেস সাবস্টিটিউটেড কিন্তু আমার প্রোডাক্ট বিটা তৈরি হবে। কেন প্রোডাক্ট বিটা তৈরি হবে, কারণ যে মুহূর্তে অ্যালকিনটা তৈরি হচ্ছে সেই অ্যালকিনটা কি হচ্ছে, এক্সটেন্ডেড কনজুগেশনে চলে যাচ্ছে কার সঙ্গে, এই ফিনাইল গ্রুপের সঙ্গে। তাহলে যখন আমার একটা এক্সটেন্ডেড কনজুগেশন পাচ্ছি সেক্ষেত্রে আমার হফম্যান প্রোডাক্টটা ফর্মেশন হচ্ছে। তাহলে প্রেফারেন্স কার উপরে পাচ্ছে, প্রেফারেন্স পাচ্ছে সেক্ষেত্রে সেটজেকের উপরে কে পাচ্ছে প্রেফারেন্স, হফম্যান প্রোডাক্ট। বোঝা গেছে? মনে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এরকম যদি সিস্টেম হয় তাহলে আমার দুটো প্রোডাক্ট তৈরি হতে পারে। একটা প্রোডাক্ট হলো এটা, আর একটা প্রোডাক্ট তৈরি হতে পারে এটা। তাহলে আমার দেখা যাচ্ছে যেহেতু এই প্রোডাক্টটা এক্সটেন্ডেড কনজুগেশনে হচ্ছে সেই জন্য এই প্রোডাক্টটা বেশি হচ্ছে, এটা হচ্ছে কম। ঠিক আছে? তাহলে ইউ1সিবি রিঅ্যাকশনে আমরা স্টিরিওকেমিস্ট্রি করলাম, ইউ1সিবি রিঅ্যাকশনে আমরা রিজিওকেমিস্ট্রি করলাম। নেক্সট আমরা কি করব, কিছু ইউ1সিবি রিঅ্যাকশনের এক্সাম্পল করব। ঠিক আছে? তাহলে এক নম্বর রিঅ্যাকশনে হলো বেস ক্যাটালাইজড অ্যালডোল কনডেনসেশন ডিহাইড্রেশন। ঠিক আছে?
তাহলে কোন ধরনের সাবস্ট্রেট এগুলো করছে? এগুলো হলো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড এবং কিটোন। এরকম যদি সাবস্ট্রেট থাকে তাহলে সেই ক্ষেত্রে E1CP মেকানিজম ফলো করে এবং আমার কি প্রোডাক্ট পাই? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পাই। তাহলে কি বিটা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড এক্সাম্পল, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড এক্সাম্পল ফর এক্সাম্পল ধরে নাও CH3 CH OH CH2 C। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমার লিভিং গ্রুপ কোনটা? লিভিং গ্রুপ হলো এটা, ঠিক আছে? তাহলে এটা যদি E1CP মেকানিজমে যায়, E1CP মেকানিজমে, তাহলে ফার্স্ট স্টেপে কি হবে? বেস অ্যাবস্ট্রাক্ট করবে এই প্রোটনটাকে। তাহলে অ্যাবস্ট্রাক্ট করে কি তৈরি করতে পারবে? অ্যাবস্ট্রাক্ট করে ধরে নাও কি তৈরি হলো? একটা কার্বন আয়ন তৈরি হবে CH মাইনাস, যেটা স্টেবিলাইজ কি দিয়ে হবে? যেটা স্টেবিলাইজ হবে থ্রু রেজোন্যান্স। তাহলে এটা এরকম কিছু একটা তৈরি হবে। তাহলে ফাইনালি কি হবে? ফাইনালি এখান থেকে OH বেরিয়ে যাবে। ফাইনালি OH বেরিয়ে গেলে আমার কি তৈরি হবে? E1CP মেকানিজমে আমার প্রোডাক্ট কি তৈরি হবে? CH3 P H ডবল বন্ড C H CHO। তাহলে আমার আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। বোঝা গেছে? তাহলে বেস প্যারালাইজড অ্যালডিহাইড কন্ডেনসেশন ডিহাইড্রেশন মেকানিজম একটা এক্সাম্পল হলো E1CP মেকানিজম। এক্ষেত্রে একটা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড কম্পাউন্ড আলটিমেটলি কি তৈরি করে? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি করে, ঠিক আছে? নেক্সট, synthesis of nitrostyrene from 2-fluoro 1-nitrophenyl ethane। তাহলে এই রিঅ্যাকশনে কি মেকানিজম ফলো করে? রিঅ্যাকশন ইনভলভিং হাইলি অ্যাসিডিক আলফা নাইট্রো প্রোটনস। তাহলে নাইট্রোজেন আমরা কি জানতাম? একটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে কি করবে? এই হাইড্রোজেনটাকে হাইলি অ্যাসিডিক করে দেবে। তাহলে বেস কি করবে? বেস এই প্রোটনটাকে অ্যাবসর্ব করবে। আমি ভালো করে লিখি আরো, ফিনাইল PH, এখানে ক্লোরিন আছে, PH, এখানে হাইড্রোজেন আছে, এখানে NO2 গ্রুপ আছে। তাহলে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সে এই হাইড্রোজেনটা কি করবে? হাইলি অ্যাসিডিক করে দেবে। তাহলে কি হবে? একটা যখন বেস আসবে, সেই বেস কি করবে? ইজিলি এটাকে অ্যাবসর্ব করে কি তৈরি করবে? একটা কনজুগেট বেস তৈরি করবে। কনজুগেট বেসটা নেচারটা কেমন হয়? এরকম দেখতে হবে। CH minus NO2. Now this conjugate base will be stabilized by minus I and minus R effect of this NO2 group. তাহলে এই কনজুগেট বেস স্টেবিলাইজ হয়ে গেল। নেক্সট স্টেপে কি হবে? এটা এখানে গেল, ফ্লোরিন ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, সো ফ্লোরিন বেরিয়ে গেল। আলটিমেটলি আমার কি প্রোডাক্ট তৈরি হলো? PH CH ডবল বন্ড CH NO2। এর নাম কি? নাইট্রোস্টাইরিন, ঠিক আছে? PH CH ডবল বন্ড CH2, এই কম্পাউন্ডটাকে বলা হয় স্টাইরিন, আর এটা হলো নাইট্রোস্টাইরিন which is NO2 substituted styrene। বোঝা গেছে? আর এই রিঅ্যাকশনটা কোন মেকানিজম ফলো করে? এই রিঅ্যাকশনটা E1CP রিভার্সিবল পাথওয়ে ফলো করে। E1CP রিভার্সিবল পাথওয়ে ফলো করা মানে কি? এই যে ফার্স্ট স্টেপটা যেখানে বেস অ্যাবসর্ব করছে এই প্রোটনটাকে, সেটা রিভার্সিবল ইন নেচার, ঠিক আছে? নেক্সট, 3 নম্বর এক্সাম্পল হলো কিটিন জেনারেশন ফ্রম অ্যাসাইল ক্লোরাইড। অ্যাসাইল ক্লোরাইড মানে কিরকম? এটা COCl, এরকম যদি কম্পাউন্ড থাকে তাকে বলা হয় অ্যাসাইল ক্লোরাইড। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে?
আমি যে বেসটা ইউজ করছি সেই বেসটা হলো ট্রাইইথাইলঅ্যামিন। ট্রাইইথাইলঅ্যামিন কি করছে, এই অ্যাসাইল ক্লোরাইডের অ্যাসিডিক আলফা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করছে। তাহলে আলফা সিও গ্রুপের পাশে কি আছে, এই যে হাইড্রোজেনটা আছে এটা হলো অ্যাসিডিক হাইড্রোজেন। যে একটা কার্বন আয়ন তৈরি হচ্ছে, সেই কার্বন আয়ন থেকে ক্লোরিন কি হচ্ছে, অ্যাজ এ লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। দেন আমি কি তৈরি কম্পাউন্ড পাচ্ছি, কিটিন কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে আমি রিঅ্যাকশনটা লিখি, R2CH, হাইড্রোজেনটা এখানে লিখছি, CH C ডবল বন্ড ও Cl। তাহলে এই যে সিও গ্রুপটা আছে, সেই সিও গ্রুপটা কি করছে, এই হাইড্রোজেনটাকে অ্যাসিডিক করছে। তাহলে অ্যাসিডিক করলে কি হবে, একটা উইক বেস ট্রাইইথাইলঅ্যামিন সে কি করছে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে একটা আমার কার্বন আয়ন ইন্টারমিডিয়েট দিচ্ছে। নেক্সট স্টেপে কি হচ্ছে, ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, আমার কি কম্পাউন্ড তৈরি হচ্ছে, R2C ডবল বন্ড C ডবল বন্ড O। এই ধরনের যদি C ডবল বন্ড C ডবল বন্ড O এরকম কম্পাউন্ডকে বলা হয় কিটিন। আর CH2 ডবল বন্ড C ডবল বন্ড CH2 এই ধরনের কম্পাউন্ডকে কি বলা হয় মনে হয় স্যার? মনে বলতে পারবে? কিভাবে মনে পড়ছে না। এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় অ্যালিন। আমি তো যখন আমি পয়েন্ট গ্রুপ পড়িয়েছিলাম তখন এই কম্পাউন্ড পড়িয়েছিলাম, মনে আছে? অ্যালিন কম্পাউন্ড। হ্যাঁ স্যার। তাহলে CH2 মানে CH2 ডবল বন্ড C ডবল বন্ড O এরকম সিস্টেম বলা হয় কিটিন। আর CH2 ডবল বন্ড C ডবল বন্ড CH2 এটাকে বলা হয় অ্যালিন। ঠিক আছে, মনে রাখবে, ভুলে যেও না, কারণ তোমাদের হয়তো পয়েন্ট গ্রুপ আসতে পারে যে অ্যালিনের পয়েন্ট গ্রুপ বার করো, ঠিক আছে, বা কিটিনের পয়েন্ট গ্রুপ বার করো। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার একদম কি, সালফেন ফর্মেশন ফ্রম মিথেন সালফোনিল ক্লোরাইড। তো মিথেন সালফোনিল ক্লোরাইডের একটা এক্সাম্পল হলো CH3SO2Cl। একই রকম মেকানিজম, সিওর জায়গায় SO2, তাহলে কি হবে, তার পাশের যে CH3 গ্রুপের হাইড্রোজেনটা আছে সেটা হবে অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে কে, ট্রাইইথাইলঅ্যামিন। দেন একটা কনজুগেট বেস তৈরি হবে, দেন কনজুগেট বেস থেকে আমার কি গ্রুপটা বেরিয়ে যাবে, Cl গ্রুপ বেরিয়ে যাবে। Cl হলো একটা লিভিং গ্রুপ, ক্লোরাইড লিভিং গ্রুপ। তাহলে আমার যে কম্পাউন্ডটা তৈরি হলো সেই কম্পাউন্ডের নাম কি, সালফেন। সালফিন, ঠিক আছে, সালফিন কম্পাউন্ড। মেকানিজমটা লিখে দেখাতে হবে কি সাগনিক? বেশি ইম্পর্টেন্ট না হলে তো দরকার নেই। হ্যাঁ, না এটা বুঝতে পারছি তো মেকানিজমটা কিরকম, তো এখান থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ। নেক্সট তোমাদের আছে বেঞ্জাইন ফর্মেশন। এটা তোমাদের আমি ফার্স্ট ইয়ারে পড়িয়েছিলাম বা নোট দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে বেঞ্জাইন ফর্মেশন ফর এক্সাম্পল কি, এই ক্ষেত্রে যে সাবস্ট্রেটটা নেওয়া হয় অর্থোফ্লোরো বা অর্থোক্লোরো এরকম কোন সাবস্ট্রেট নেওয়া হয়। ঠিক আছে, তাহলে মেকানিজমটা কি, ক্লোরিন আর তার পাশের পজিশনে একটা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, এরকম সিস্টেম নেওয়া হয়। এই যে ক্লোরিন বা ক্লোরিন থাকতে পারে বা ব্রোমিন থাকতে পারে। আর কি ইউজ করা হয়, একটা স্ট্রং বেস, জেনারেলি NaNH2 সোডিয়াম অ্যামাইড ইন লিকুইড অ্যামোনিয়া, এই সিস্টেম নেওয়া হয়। তাহলে কি হয়, NH2 কি হয়, একটা স্ট্রং বেস, কি করবে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। এই প্রোটনটা সব থেকে অ্যাসিডিক কেন, এই প্রোটন বা এই প্রোটন, কারণ কি তার পাশে কি আছে, ক্লোরিন আছে, যেটা মাইনাস আই ইফেক্ট শো করে মানে প্লে করে এই হাইড্রোজেন গুলোকে অ্যাসিডিক করে দেবে। তাহলে প্রথম স্টেপে কি হবে, সোডিয়াম অ্যামাইড আমার একটা প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করবে, হাইড্রোজেনকে অ্যাজ এ প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে। তাহলে আমার কি তৈরি হলো,
এক্ষেত্রে একটা কার্বন আয়ন তৈরি হলো। দেন কি হবে, এই কার্বন আয়নটা ক্লোরিন বেরিয়ে যাবে, এদের ক্লোরাইড, আমার কিছু কম্পাউন্ড তৈরি হবে। এই রিঅ্যাকশন সবাই করেছো না ফার্স্ট ইয়ারে, মনে করেছো তো? হ্যাঁ স্যার বলেছি। তাহলে বেঞ্জিন ফরমেশনও একটা মেকানিজম যেখানে আমার ইউআরসিপি মেকানিজম ফলো হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, সিনথেসিস অফ অ্যালকাইনস ফ্রম ভিনাইল হ্যালাইডস। এটা মনে হয় স্যার খুব ইম্পর্টেন্ট, মানে কোয়েশ্চেন ছিল যে স্যার আমরা এলিমিনেশন রিঅ্যাকশন দিয়ে হ্যাঁ শুধু অ্যালকিন বানাচ্ছি, অ্যালকাইন বানাচ্ছি না কেন? আগের দিন আমরা E1 এবং E2 দুরকম মেকানিজম দিয়ে আমরা অ্যালকাইন ফর্মেশন দেখিয়েছিলাম, আজকে আমরা U1CB মেকানিজম দিয়ে আমরা অ্যালকাইন কি করে তৈরি হয় সেটা দেখাচ্ছি। তাহলে যদি এই সিস্টেমকে CH2 ডবল বন্ড CH এই সিস্টেমকে বলা হয়, বা R2C ডবল বন্ড CH বা RCH ডবল বন্ড CH, এরকম সিস্টেমকে আমরা কি বলবো? ভিনাইল সিস্টেম, ঠিক আছে? তাহলে ভিনাইল, তাহলে এটা কি সাবস্ট্রেটের ভিনাইল হ্যালাইড। এটা যদি আমরা স্ট্রং একটা বেস দিই, মানে সোডিয়াম অ্যামাইড দিয়ে যদি ট্রিট করি, তাহলে কি হবে আমার এই হাইড্রোজেনটা যেটা নেক্সট টু দিস গ্রুপ আছে সেটা আমার অ্যাবস্ট্রাক্ট হবে, ঠিক আছে? তাহলে অ্যাবস্ট্রাক্ট হলো, অ্যাবস্ট্রাক্ট হওয়ার পর কি হবে, এখান থেকে এক্স বেরিয়ে গেল, সরি এই মেকানিজমটা ভুল আছে, সরি এই মেকানিজম ভুল আছে, আর CH ডবল বন্ড CH এক্স। তাহলে আমার প্রথমে এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হলো, C মাইনাস হলো, C মাইনাসটা এখানে গেল, এক্স বেরিয়ে গেল, আমার প্রোডাক্ট কি হলো? তাহলে দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ U1CB মেকানিজম, যার সাহায্যে আমার একটা অ্যালকাইন তৈরি হচ্ছে ফ্রম ভিনাইল হ্যালাইড, ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা রিঅ্যাকশন পড়লাম যেগুলো U1CB মেকানিজমের থ্রু দিয়ে যাচ্ছে এবং তাতে প্রোডাক্ট কিভাবে ফর্মেশন হচ্ছে সেগুলো আমরা শিখলাম। আচ্ছা, কারো কিছু ডাউট আছে আজকে U1CB মেকানিজমে? তেরেস? না স্যার তেমন কিছু নেই। সবটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। শুভদীপ? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। রাগনিকের কি খবর? হ্যাঁ স্যার। তোমার কি খবর, বুঝতে পেরেছো আজকের মেকানিজম গুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানসী? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, নাজমি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মোনালিসা বুঝতে পেরেছো সব কিছু? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার একটা জায়গায় একটুখানি বুঝতে পারছি না। বলো। ওই আইসোটোপিক চেঞ্জটা ওখানটা একটুখানি কেমন বুঝতে পারছি না। আইসোটোপিক চেঞ্জ মানে চেঞ্জ হচ্ছে কিন্তু আবার অনেক সময় চেঞ্জ হচ্ছে না, কিন্তু আইসোটোপিক এফেক্ট শো করছে ওইটা। না, ওটা একটু ভালো করে বোঝাই থাকবে দাদা। U1CB রিঅ্যাকশনের এটা হলো জেনারেল মেকানিজম, তাই তো? এবারে আমরা U1CB রিঅ্যাকশনকে তিনটে ভাগে ভাগ করছি, U1CB ইরিভার্সিবল, U1CB রিভার্সিবল আর U1CB আয়ন পেয়ার, তাই তো? U1CB রিভার্সিবলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা? ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে স্টেপ 2টা হলো আমার ডিটারমিনিং স্টেপ। তাহলে U1CB মেকানিজম যে পাতেই যাক, স্টেপ 2তে CH বন্ড ব্রেক করে না, তাই তো? CH বন্ড স্টেপ 1 এ ব্রেক করে। তাহলে U1CB রিভার্সিবলের ক্ষেত্রে কি আমি প্রাইমারি কাইনেটিক আইসোটোপ দেখতে পাবো? কি বলো? না স্যার। দেখতে পাবো না। U1CB ইরিভার্সিবলের ক্ষেত্রে সেকেন্ড স্টেপটা ডিটারমিনিং নয়, ফার্স্ট স্টেপটা ডিটারমিনিং। তাহলে U1CB ইরিভার্সিবলের ক্ষেত্রে কি আমি কাইনেটিক আইসোটোপ দেখতে পাবো না পাবো না বলো? প্রাইমারি কাইনেটিক আইসোটোপে হ্যাঁ স্যার দেখতে পাবো এটা। দেখতে পাবো।
আচ্ছা এইটাই নো, তাহলে হাইড্রোজেন ডিউটেরিয়াম এক্সচেঞ্জটা কেন বলছি? না, এই এক্সচেঞ্জটা কোথায় হচ্ছে? এই এক্সচেঞ্জটা ফার্স্ট স্টেপে হচ্ছে, এই স্টেপে, এইটা এই স্টেপে, বুঝতে পারছো? এক্সচেঞ্জ মানে কি? এক্সচেঞ্জ মানে তোমার ধরে নাও সাবস্ট্রেট এটা ছিল, ঠিক আছে? এই হাইড্রোজেনটা মনে করো একটা রিঅ্যাকশনে গেল, রিঅ্যাকশনটা করছো তুমি D2O তে, ঠিক আছে? প্রথমবার রিঅ্যাকশন করছো হাইড্রোজেন H2O তে, আর দ্বিতীয়বার রিঅ্যাকশনটা করছো D2O তে। মানে এগুলো কি? এগুলো সলভেন্ট, ঠিক আছে? তাহলে U1C মেকানিজমে কি হবে? প্রথমে বেস কি করবে? বেস এই হাইড্রোজেনটা অ্যাবসর্ব করে একটা কি তৈরি করবে? কনজুগেট বেস। এবার এই কনজুগেট বেসের যদি পসিবিলিটি থাকে যে আবার এক প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে ফ্রম সলভেন্ট, সলভেন্ট থেকে, তাহলে কি যদি ওয়াটার থাকে তাহলে সেখান থেকে কি অ্যাবস্ট্রাক্ট করবে? H প্লাস। আর যদি ডয়ট্রিয়ানের ওয়াটার থাকে সেই ক্ষেত্রে কি তৈরি করবে? কি অ্যাবস্ট্রাক্ট করবে? T প্লাস। তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে যদি আমার সাবস্ট্রেটের মধ্যে যদি হাইড্রোজেন থাকে আর সলভেন্ট যদি D2O হয়, তাহলে যে মুহূর্তে ব্যাক করছে তখন কি করছে? এই D2O থেকে D নিচ্ছে, তাহলে H টা রিপ্লেস হচ্ছে কি দিয়ে? D দিয়ে। এটাকে বলছে হাইড্রোজেন ডিউটেরিয়াম এক্সচেঞ্জ, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার এইখানটা আমি বুঝতে পারছি না। এখানে বুঝতে পারছো না? না, কি মানে কিরকম হচ্ছে, এই মানে ওইটা এক্সচেঞ্জ হচ্ছে না কিন্তু আইসোটোপিক এফেক্ট শো করছে ওটা। যে কোনো U1C মেকানিজমের ফার্স্ট স্টেপটা কি? প্রথম স্টেপটা হলো কনজুগেট বেস তৈরি হওয়া, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কনজুগেট বেস তৈরি হওয়ার পর ও দুটো পাথ আছে। একটা পাথ হলো কনজুগেট বেস থেকে প্রোডাক্ট তৈরি হওয়া, যেটা নর্মাল U1C মেকানিজম হয় স্টেপ 2 তে। আর কি হতে পারে? এই যে K1 এবং K-1, K-1 যদি অনেক বেশি হয়, K-1, তাহলে কি হবে? এই কনজুগেট বেস প্রোডাক্ট তৈরি করার আগে আরেকবার চান্স পাবে সাবস্ট্রেটে ফিরে যাওয়ার। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তাহলে কনজুগেট বেস যখন সাবস্ট্রেটে ফিরে আসছে তখন কিভাবে ফিরে আসছে? সলভেন্ট থেকে একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে, তাই তো? কনজুগেট বেস যখন সাবস্ট্রেটে ফিরে আসছে তখন একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে ফিরে আসছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার ধরে নাও কোথা থেকে অ্যাবস্ট্রাক্ট করছে? এটা সলভেন্ট থেকে অ্যাবস্ট্রাক্ট করছে, তাই তো? এবার সলভেন্টে মনে করো এমন সলভেন্ট তোমার আছে সেখানে কোনো হাইড্রোজেনের সোর্স নেই, তার বদলে তুমি সোর্স দিয়েছো ডয়টেরিয়ামের, ঠিক আছে? ধরে নাও রিঅ্যাকশনটা করছো তুমি D2O দিয়ে, তাহলে যখন সলভেন্ট থেকে একটা প্রোটনের দরকার হবে তখন ও কি অ্যাবস্ট্রাক্ট করবে? ডিউটেরিয়াম অ্যাবস্ট্রাক্ট করবে। তাহলে তখন যে প্রোডাক্টটা আমি কি পাবো? R2CD CR2Lg, তাই তো? তখন তো এই প্রোডাক্টটা পাবো, মানে এই সাবস্ট্রেটটা পাবো তো ফিরে, বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে আমি যখন সাবস্ট্রেট রিঅ্যাকশনটা শুরু করেছিলাম তখন আমার সাবস্ট্রেটে কি ছিল? প্রোটন ছিল। আমি যে নতুন সাবস্ট্রেটটা পেলাম সেই সাবস্ট্রেটে কি এলো? ডিউটেরিয়াম এলো। তাহলে কি হচ্ছে? সাবস্ট্রেটের হাইড্রোজেনটা ডিউটেরিয়াম দিয়ে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। তাহলে যেসব রিঅ্যাকশনের ক্ষেত্রে K- অনেক বেশি হবে, অনেক হাই ভ্যালু হবে, সেই সব ক্ষেত্রে আমার প্রোটন ডিউটেরিয়াম এক্সচেঞ্জটা দেখতে পাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার K-1 বেশি হয়? রিভার্সিবলের ক্ষেত্রে বেশি হয়, তাই না?
E1CB রিভার্সিবলের ক্ষেত্রে আমার K-1টা অনেক বেশি হয়। তাহলে আমি সেই ক্ষেত্রে কি দেখতে পাবো? প্রোটন ডিউটেরিয়াম এক্সচেঞ্জ দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে আরেকটা কি ফ্যাক্টর আছে, রিভার্সিবলের ক্ষেত্রে স্টেপ 2 ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে স্টেপ 2 তে তো আমার সিএইচ বন্ড তো ভাঙছে না, স্টেপ 2 তে কি হচ্ছে, আমার লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। এই যে স্টেপ 2 তে আমার কি কি বেরোচ্ছে, এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, তাই না? তো লিভিং গ্রুপ তো হাইড্রোজেন নয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি দেখতে পাবো? সেই ক্ষেত্রে কোনো আমি প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো না। বুঝতে পেরেছি এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি হাইড্রোজেন ডিউটেরিয়ামের এক্সচেঞ্জ দেখতে পাবো, মানে প্রোটন ডিউটেরিয়ামের এক্সচেঞ্জ দেখতে পাবো, বাট কোনো কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো না। ইরিভার্সিবলের ক্ষেত্রে প্রথম স্টেপটা হলো আমার রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে সেই ক্ষেত্রে আমি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট, প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো ডিউটেরিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ আমি কেন দেখতে পাবো না? তার কারণ হলো কি, এই ক্ষেত্রে K-1টা ছোট, এর ভ্যালুটা কম। এর ভ্যালুটা কম হলে কি হবে, এ কনজুগেট বেস রিভার্ট ব্যাক করতে পারছে না সাবস্ট্রেটে, তাই না? যদি সাবস্ট্রেটে রিভার্ট ব্যাক না করতে পারে তাহলে আমার প্রোটন ডিউটেরিয়ামের এক্সচেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবার যেটা আমি আজকে নতুন যে পয়েন্টটা বললাম, কাইনেটিক আইসোটোপ ইফেক্ট অনেক রকমের হয়। একটা তোমরা পড়েছো প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট, যেখানে রেট ডিটারমাইনিং স্টেপে যদি আমার কি হয়, সিএইচ বন্ড যদি ব্রেক করে তাহলে আমরা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাই। সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট মানে কি? সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ ইফেক্টে কি হচ্ছে, তোমার রেট ডিটারমাইনিং স্টেপে আরডিএস স্টেপে সিএইচ বন্ড ব্রেক করে না, বাট যেটা আমরা রিঅ্যাকটিভ সেন্টার তার পাশে যদি কোনো সিএইচ থাকে সেটাকে তুমি যদি রিপ্লেস করো সিডি দিয়ে, সেক্ষেত্রে রেটের একটু স্লাইড ভেরিয়েশন হয়, সেটাকে বলছি সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট। এই দুটো জিনিস মনে আছে তো? হ্যাঁ স্যার। আরেকটা একটা নতুন জিনিস বললাম, সেটা হলো হেভি অ্যাটম, লিখবো এইখানে বি অ্যাটম কাইনেটিক আইসোটোপ ইফেক্ট। তাহলে হেভি অ্যাটম মানে কি? এই ক্ষেত্রে হাইড্রোজেন আমি নিই না, এই ক্ষেত্রে অন্য কোনো অ্যাটম নেই। কেমন অ্যাটম হতে পারে? অ্যাকচুয়ালি কার্বন 12 হয়, সে কার্বন 12টাকে রিপ্লেস করছি আমি কার্বন 13 অর কার্বন 14 দিয়ে, ঠিক আছে? বা যদি মনে করো ফ্লোরিন থাকে, ফ্লোরিনের একটা আইসোটোপ রিপ্লেস করছি আরেকটা আইসোটোপ দিয়ে, ঠিক আছে? তাহলে যেসব ক্ষেত্রে মনে করো, ফর এক্সাম্পল আমি একটা রিঅ্যাকশন দেখাই, ফর এক্সাম্পল এইটা, ঠিক আছে? এই রিঅ্যাকশনটা E1CB পাথওয়েতে যায়, এটা তো বুঝতে পারছো। তাহলে এই রিঅ্যাকশনটা যাচ্ছে E1CB রিভার্সিবল পাথওয়েতে, ঠিক আছে? এইবার কি হচ্ছে, যে E1CB রিভার্সিবল পাথওয়েতে যায়, তার মানে কি সিএইচ যে বন্ডটা ব্রেক করছে সেটা নট আরডিএস স্টেপ, সিএফ বন্ড যেটা ব্রেক করছে সেটা হচ্ছে আরডিএস স্টেপ। তাহলে সিএইচ বন্ড যদি আরডিএস স্টেপে ব্রেক না করে তাহলে আমি প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখতে পাবো না, তাই তো? কিন্তু যদি সিএফটাকে রিপ্লেস করে একটা ফ্লোরিনের হেভি আইসোটোপ এফেক্ট দিয়ে, হেভি আইসোটোপ দিয়ে, হ্যাঁ, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে সিএফ বন্ডটার ব্রেকিং এর উপরে রেট ডিটারমাইন করছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, কে এফ বাই কে এফ প্রাইম ধরে নাও, মানে ফ্লোরিন একটা হেভি আইসোটোপ, সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমার রেটটা কি হবে, 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যে আইসোটোপ ইফেক্ট একে বলা হয় হেভি অ্যাটম আইসোটোপ ইফেক্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার।
বাকিটা বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যালো সি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে ইউআন সিবি মেকানিজম পুরোপুরি কমপ্লিট করলাম। আর একটা রিঅ্যাকশন আছে, সেটা হলো তোমাদের পাইরোলাইটিক সিন এলিমিনেশন মানে ইআই মেকানিজম। আর তার সঙ্গে সঙ্গে দুটো আছে, একটা আছে আলফা এলিমিনেশন, আর আরেকটা আছে মনে হয় সম্ভবত কি আছে দাঁড়াও, একটা ইআই আছে আর একটা মনে হয় গামা এলিমিনেশন আছে সম্ভবত। আলফা এলিমিনেশন আর গামা এলিমিনেশন, ওই দুটো পড়িয়ে দিলেই মানে টোটাল তিনটা রিঅ্যাকশন মেকানিজম আছে। পাইরোলাইটিক সিন এলিমিনেশন মানে ইআই এলিমিনেশন, ইন্টারনাল এলিমিনেশন, আর আলফা এলিমিনেশন আর গামা এলিমিনেশন, এই তিনটে জিনিস শেষ করলে আমাদের এলিমিনেশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো হোপফুলি আমরা নেক্সট আর আরেকটা ক্লাসে আমরা এলিমিনেশন শেষ করে দেবো। আগামী দুটো ক্লাসে এলিমিনেশন শেষ করে দেবো। ঠিক আছে? তারপরে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? স্যার আরেকটা টপিক আপনি বলে দেবেন বলেছিলেন শেষে, কোনটা বলো? ওই সেই প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি। ওটা পড়ানো হয়নি? না, ওটা বলেছিলেন শেষে সময় থাকলে বলে দেবেন। আচ্ছা ঠিক আছে, প্রিন্সিপাল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি তারপরে তাহলে পড়াবো। ঠিক আছে? আচ্ছা, এতদূর অব্দি এলিমিনেশনে কারো কিছু ডাউট আছে? নেই তো? আচ্ছা, আজকে সকালবেলায় শুভদীপ একটা আমাকে পাঠিয়েছিল, বুঝতে পারলে, কোয়েশ্চেন, যে এই কম্পাউন্ডটার মধ্যে কতগুলো কাইরাল সেন্টার আছে। ঠিক আছে? তাহলে এই কম্পাউন্ডার যেটা লিখেছে, লেখার স্টাইলটা একটু আলাদা আছে। অ্যাকচুয়ালি এই কম্পাউন্ডের নাম হলো কুইনাইন। ঠিক আছে? কুইনাইন কম্পাউন্ড, বুঝলে শুভদীপ? এই কম্পাউন্ডের নাম হলো কুইনাইন। এই কুইনাইন কম্পাউন্ড আমরা জানি কোথায় পড়েছিলাম আমরা কুইনাইন কম্পাউন্ড, যখন আমরা কাইরাল রেজলিউশন করেছিলাম, মনে আছে? রেসিমিক মিক্সচার থেকে হ্যাঁ স্যার। হ্যাঁ একটা যদি অ্যাসিড কম্পাউন্ড থাকতো তখন আমরা ব্রুসিন, কুইনিন এসব ইউজ করেছিলাম, কাইরাল বেস ইউজ করেছিলাম। তো তার একটা কাইরাল বেসের এক্সাম্পল হলো কুইনাইন। এই কুইনাইন কম্পাউন্ডের কতগুলো কাইরাল সেন্টার আছে? অ্যান্সার হলো 4টা। যদি তুমি মানে অ্যাকচুয়ালি 5টা। কি কি 5টা দেখো, 3 নাম্বার কার্বনে এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোজেন আছে যেটা দেখানো হয়নি, তাই না? তার সঙ্গে কি আছে? CH2N, আর একটা কি আছে? CH2CH2CH2N, মানে এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার। নেক্সট 4 নাম্বার কার্বনে দেখো, 4 নাম্বার কার্বন দেখো, এই কার্বনটার একটা হাইড্রোজেন আছে, CH2 CH, এখানে একটা CH2 আছে আর নাইট্রোজেন আছে, এটা একটা গ্রুপ, এটা আর একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তাহলে এই 3টে গ্রুপ আছে, তাহলে আর একটা হাইড্রোজেন আছে, তার জন্য এটা একটা কাইরাল সেন্টার, দুটো। আবার এই সেন্টারে দেখো, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর এটা একটা গ্রুপ, তার সঙ্গে হাইড্রোজেন আছে। তাহলে এটা একটা কাইরাল সেন্টার, 3টে কাইরাল সেন্টার। আর এটা তো বুঝতেই পারছো, এটা একটা কাইরাল সেন্টার। তাহলে একটা OH গ্রুপ আছে, একটা H আছে, তার সঙ্গে দুটো আলাদা হবে। তাহলে 4টা কাইরাল সেন্টার, 4টা কাইরাল কার্বন সেন্টার। কিন্তু আমরা কি শিখেছিলাম? নাইট্রোজেনে কি আছে? একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারকে আমার প্রায়োরিটি দিতে হবে। তাহলে এই যে নাইট্রোজেন সেন্টারটা আছে, এটা একটা sp3 নাইট্রোজেন। তাহলে sp3 নাইট্রোজেন আমার কি কি গ্রুপ আছে? একটা লোন পেয়ার আছে, আর একটা আছে CH2CH2CH2, এটা একটা গ্রুপ, মানে CCC এরকম কি আছে। আর একটা কি আছে? CH2CHOH, এই একটা গ্রুপ আছে। আর একটা কি আছে? CH2CH2, এইখানে CH2CH2 CH1CH2। এই নাইট্রোজেনের 3টে গ্রুপ প্লাস লোন পেয়ার,
তাহলে এটা একটা কাইরাল সেন্টার। তাহলে হিসের মধ্যে অ্যাকচুয়ালি যে নাইট্রোজেনকে তুমি কাউন্ট করো তাহলে 5টা কাইরাল সেন্টার আছে, আর যদি শুধু বলে কতগুলো কাইরাল কার্বন আছে সেক্ষেত্রে তুমি বলবে 4টা কাইরাল কার্বন আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার বলছি, স্যার আমি ওই ছবিটা ওখানটা ভুল এঁকেছিলাম তাই না? ওই জায়গাটা মানে ধরুন পরীক্ষায় মানে কি আমাকে বলে দেবে না এরকমই এঁকে দেবে অ্যাকচুয়ালি, মানে ওটা বুঝতেই পারিনি তো ওই জায়গাটা ওরকম 3D অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা ওটা। হ্যাঁ, যে তোমাকে বুঝতে পেরেছো। আমি একবার এটাকে ইরেজ করি। হ্যাঁ, এবার এই নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি এই নাইট্রোজেনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কার্বনটা অ্যাকচুয়ালি 3 নাম্বার কার্বন। ঠিক আছে? হ্যাঁ এইটা হলো একটি 9 নম্বর কার্বন। হ্যাঁ ঠিক আছে? তিনটা খুঁজে পেলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা হলো 8 নাম্বার কার্বন। আচ্ছা ওগুলো বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই যে আমি ওইটা বুঝতে পারিনি যে আমি যে ছবিটা যেমন যেখানটা ভুলটা অ্যাকচুয়ালি এঁকেছি ওই আমি স্পাইরো কম্পাউন্ডের মতো এঁকে দিয়েছি, আর মাঝখানে যে একটা স্যার সি এর মতো ভাবছি একটা যেটা হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গাটা ওটা মানে পরীক্ষায় মানে কি করে বুঝবো স্যার ওটা? না, তুমি আঁকাটা ভুলে গেছো। হ্যাঁ 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 স্ট্রাকচারটা এরকম দেওয়া ছিল। হ্যাঁ স্ট্রাকচারটা মানে অনেকটা এরকমই দেওয়া ছিল। এবার মানে অনেক হ্যাঁ স্যার। আচ্ছা, স্ট্রাকচার শিক্ষিত আছে দেখো। না না মানে আমি যেটা এঁকেছি ওটা বলছি স্যার। হ্যাঁ, তুমি যেটা এঁকেছো সেটা ঠিক এঁকেছো দেখো, খালি ওরিয়েন্টেশনটা আলাদা এঁকেছো তুমি। হ্যাঁ 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 মানে ওটা তো স্যার মানে ভুল করে সিও ভেবে নিতে পারি তাই না? হুম, ওটা স্যার একটা সিও ভেবে নিতে পারি তো, দিয়ে ভুল করে বলে দিতে পারি ওটাও একটা কাইরাল সেন্টার যেহেতু ডিফারেন্ট গ্রুপ আছে। কোনটা? ওই স্যার স্ক্রিনটা শেয়ার করা যাবে কি? স্যার আপনি আবার হোয়াটসঅ্যাপটা অন করবেন, সেই আমি গোল করে ছবিটা পাঠিয়েছি। আচ্ছা, তুমি পাঠালে? সকালে আর আবার পাঠিয়ে দেবো স্যার। কোনটা বলো তুমি? আচ্ছা, ওইটা হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি তোমার, হ্যাঁ ওই যে তুমি সার্কেল করে পাঠিয়েছো হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি ওটা একটা কাইরাল সেন্টার কেন হবে? কারণ ওটা তোমার স্পাইরো কম্পাউন্ড নয়, কিন্তু গ্রুপে গেল তো। এটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা দেখে তোমার মনে হচ্ছে 4টা কার্বন জুড়ে আছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি এই জায়গাটা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ মানে একটার উপর আরেকটা রিং ইয়ে করে আছে। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা একটা বাইসাইক্লিক কম্পাউন্ড, তাই না? হ্যাঁ স্যার মানে ওটা একটা বন্ড অ্যাকচুয়ালি, ওগুলো মানে কানেক্টেড নয়। এটা কানেক্টেড নেই, একটা বন্ডের উপর আরেকটা বন্ড আছে। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার এগুলো মানে এই স্ট্রাকচারগুলো আস্তে আস্তে দেখতে দেখতেই মানে বুঝবো না, নাহলে পরীক্ষায় তো এরকম দিয়ে দিয়েছিল ভুল করেও আসতে পারতাম। যত প্র্যাকটিস করবে মানে মোটামুটি স্ট্রাকচারটা দেখে বুঝতে পারবে যে স্ট্রাকচারটা মানে কেমন হতে পারে। মানে অর্গানিক কেমিস্ট্রি না অনেকটা প্র্যাকটিসের ব্যাপার। ঠিক আছে? হ্যাঁ যত মলিকুলের সঙ্গে ফ্যামিলিয়ারাইজ হবে তত ইজি হবে জিনিসগুলো। হুম, হ্যাঁ স্যার। পেন এন্ড পেপার নিয়ে প্র্যাকটিস করতে। হ্যাঁ স্যার। কারণ অর্গানিক কেমিস্ট্রি দেখে সহজ মনে হয়, যখন তুমি পরীক্ষায় একদম বিনা প্র্যাকটিস করে নামাতে যাবে তখন ভুল হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। বাকি যা হচ্ছে ডাউট আছে স্যার রিজলিউশন করার সময় স্ট্রাকচারগুলো লিখতে হবে? না লিখতে হবে না, শুধু নামটা লিখতে হবে। কুইনাইন, ব্রুসিন এগুলো নামগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। মনে রাখবে যদি কাইরাল মানে আমার যদি রেসিমিক মিক্সচার অফ অ্যাসিড হয় সেক্ষেত্রে আমার একটা কাইরাল বেস লাগবে, আইদার প্লাস ব্রুসিন আর মাইনাস ব্রুসিন। যদি আমার একটা বেস হয় সেই ক্ষেত্রে আমার একটা কাইরাল অ্যাসিড লাগবে এবং টার্টারিক অ্যাসিড লাগতে পারে, তাই না? পড়িয়েছিলাম মনে আছে রিজলিউশন অফ কাইরাল অ্যাসিড, কাইরাল বেস, রেসিমিক মিক্সচারের। হ্যাঁ স্যার। ওগুলো ভালো করে পড়বে।
অ্যালকোহলের কি করে করতে হয়, হাফ স্টার তৈরি করে কি করে করতে হয় অ্যালকোহলের, তবে পড়িয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, স্যার একটা বলো। ওই ডি হাইড্রো হ্যালোজিনেশন আর ডি ওই হ্যালোজিনেশন যেটা, ওই দুটো বেস দুটো আলাদা হবে তো? হ্যাঁ, জেনারেলি যখন ডিহাইড্রো হ্যালোজিনেশন হয় না, তখন সেই ক্ষেত্রে দেখবে আমার যে রিয়েজেন্ট ইউজ করা হয় সেখানে একটা স্ট্রং বেস ইউজ করা হয়, আইদার কেওএইচ অর কি ইথোক্সাইড। সেই ক্ষেত্রে কি এরা প্রথম স্টেপে কি করবে, একটা হাইড্রোজেনকে অ্যাবসর্ব করবে। আর ডিহ্যালোজিনেশনের ক্ষেত্রে আমরা জেনারেলি জিঙ্ক ইউজ করা হয়, ঠিক আছে, জিঙ্ক ইন অ্যাসিটোন। হ্যাঁ, বা অনেক সময় থাকবে জিঙ্ক আয়োডিন অ্যাসিটোন। তাহলে নেচার অফ রিয়েজেন্ট আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে তোমার সাবস্ট্রেটটা দেখতে হবে, রিয়েজেন্টটা দেখতে হবে, আর কি টেম্পারেচার দেখতে হবে। হাই টেম্পারেচার যদি দেওয়া থাকে তুমি তখন মনে রাখবে সেই ক্ষেত্রে এলিমিনেশনের দিকে রিয়েকশনটা যাবে, যে লো টেম্পারেচার হয় সেই ক্ষেত্রে সাবস্টিটিউশনের দিকে যাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কারো যদি কিছু ডাউট না থাকে স্যার বলছি আমি আজকে, আর একটা আছে, বলো ছোট করে একটা ডাউট আছে। বলো। বলছিলাম স্যার, ধরুন আমার মানে নর্মাল একটা ডাউট, ওই এইচ টু, ধরুন ওই প্লেন অফ সিমেট্রি এইচ টু যে প্লেনে আছে স্যার, ওই প্লেনে হ্যাঁ। যদি আমি একটা প্লেন মানে ইমাজিন করি, তাহলে মানে বলতে কি পারবো যে ওইটাও একটা প্লেন অফ সিমেট্রি হবে? মানে এমনি আছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার টানলেও একটা পাওয়া যাবে, আর হ্যাঁ, যে প্লেনে আছে এইচ টু ওটাও কি একটা বলা যাবে স্যার? কারণ আমি ভাবছিলাম যে ওই হ্যাঁ, অবস্থায় থাকাকালীন কোনো একটু বলা যাবে। আমরা আগের দিনে পড়েছিলাম না, হ্যাঁ হাইড্রোজেন ওয়াটার দুটো ইয়ে আছে, হ্যাঁ সিগমা প্লেন আছে, মিডল প্লেন। এই যে ওয়াটার ওয়াটার তাহলে এটা হলো সি2 অ্যাক্সিস, ঠিক আছে। হ্যাঁ স্যার, এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, সি2 বরাবর যদি রোটেট করাও তাহলে তখন মলিকুল কি তৈরি হয়ে যাবে, এইচ এ ওটা এইচবি হয়ে যাবে। এইচ বি। হ্যাঁ তাহলে এটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস। হ্যাঁ তাহলে এই সি2 কে যে প্লেনটা হবে, হ্যাঁ সি2 আছে এরকম যে প্লেনটা হবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা একটা সিগমা, ঠিক আছে। হ্যাঁ আর একটা কি হবে, এই 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 যে সিগমা, এই সিগমাটা কাকে আগে কাট করবে, অক্সিজেনকে, হাইড্রোজেনকে, এইচ এ আর এইচ, এই তিনটেকে কাট করবে, ঠিক আছে। হ্যাঁ আর একটা কেমন হবে, আর একটা সি2 থাকবে এই বরাবর, ঠিক আছে। হ্যাঁ স্যার, তাহলে এর নাম হলো কি, এ কাকে কাট করবে, এইচ এ কে আর এইচ বি কে, হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার, তাহলে ওয়াটারে কি আছে, দুটো সিগমা আছে। হ্যাঁ। স্যার বলছিলাম এখানে যখন আমরা প্লেনের ওপর আঁকছি, মানে স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ। বলা হয় না যে রিফ্লেক্ট করবে, যেমন এখানে মানে দ্বিতীয় ক্ষেত্রে যে প্লেনটা এঁকেছেন ওই ক্ষেত্রে এইচ এ আর এইচ বি একে অপরকে স্যার রিফ্লেক্ট করবে, কিন্তু স্যার যখন অ্যাকচুয়াল প্লেনে যখন আছে, যেই প্লেনটা আমরা ওই প্লেনেই মলিকুলার প্লেনের যে প্লেনটা অফ সিমেট্রি নিয়েছি, ওই ক্ষেত্রে স্যার কে কাকে মানে রিফ্লেক্ট করছে, না মলিকুলগুলো নিজেই নিজেদের রিফ্লেক্ট করছে? আরেকবার বলো কোশ্চেন। ধরুন স্যার মানে এইচ টু যে প্লেনে আছেন ওই প্লেন বরাবর আমি যদি প্লেন অফ সিমেট্রিটা নিই, তাহলে স্যার তখন তো মানে কোনো মলিকুল কি কোনো অ্যাটম কি কোনো অ্যাটমকে রিফ্লেক্ট করছে? হ্যাঁ, এটাকে এটা মানে কি, এই অ্যাটম গুলোকে কল্পনা করো, এটা অক্সিজেন, হ্যাঁ এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। এবার মলিকুলার প্লেনে যদি তুমি কল্পনা করো, হাইড্রোজেন অ্যাটমটা মাঝখান বরাবর কেটে যাচ্ছে, আচ্ছা, অক্সিজেনটা মাঝখান বরাবর কেটে যাচ্ছে। ও তাহলে একটা অ্যাটমে উপর একটা অ্যাটমকে ইয়ে করছে, রিফ্লেক্ট করছে, আচ্ছা, মানে স্যার ওই বুঝতে পারছি। হ্যাঁ স্যার, মানে ওই অ্যাটমটার আপার হাফটা লোয়ার হাফকে রিফ্লেক্ট করছে এরকম বলবো? হ্যাঁ, আচ্ছা, মানে এটা যদি আমি এই হাইড্রোজেন অ্যাটম কল্পনা করি, হ্যাঁ আপার হাফটা লোয়ার হাফকে রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট করছে।
ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা হলো মলিকুলার প্লেনে যেটা আছে। হ্যাঁ হ্যাঁ আর যেটা তোমার পারপেন্ডিকুলার প্লেনে আছে এরকম ভাবে যেটা আছে, হ্যাঁ সেটা এই হাইড্রোজেনটাকে এই হাইড্রোজেনে রিফ্লেক্ট করে, মানে পুরো অ্যাটমটা। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর কারো কিছু ডাউট আছে? তোমাদের একটা আমি দিয়েছিলাম, মনে আছে? একটা লিঙ্ক দিয়েছিলাম, ওই লিঙ্কটা দেখবে, তাহলে খুব ভালো বুঝতে পারবে। আচ্ছা দেখো, এইখানে যাবে, এখানে গিয়ে তুমি টিউটোরিয়ালে যাবে, হোমে যাবে, হ্যাঁ, সিমেট্রি গ্যালারিতে যাবে। আচ্ছা, এখানে মলিকুল টাইপে যাবে, দেন এখানে যাবে। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এখানে তুমি কোথায় যাবে? ওয়াটারে যাবে, ঠিক আছে? ওয়াটার আছে, ওয়াটার দেখতে পাচ্ছি লিঙ্ক। নিচের দিকে হ্যাঁ। আচ্ছা, এখানে নেই। ওয়াটার 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 মানে ইনঅর্গানিক কম্পাউন্ড, তাই তো? ওয়াটার এখানে থাকবে। ওয়াটার, দেখো এটা হলো ওয়াটার মলিকুল। বুঝতে পারছো তোমরা সবাই? হ্যাঁ, এটা এটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন। তাহলে এর C2 অ্যাক্সিস কোনটা? দিস ইজ দ্য C2 অ্যাক্সিস, ঠিক আছে? এই বরাবর মলিকুলটা ঘুরছে, ঠিক আছে? দিস ইজ দ্য C2 অ্যাক্সিস, বুঝা গেছে? হ্যাঁ স্যার। এবার একটা এই প্লেনটা, তাহলে এই যে সিগমাটা কি করছে? এই হাইড্রোজেনকে আর এই হাইড্রোজেনকে রিফ্লেক্ট করছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এবার এটা আমি বন্ধ করি। এটা দেখো, এটা কি করছে? এটা আরেকটা সিগমা যেটা মলিকুলার প্লেনে আছে। তাহলে এটা কিরকম ব্রেক করছে দেখো, এই হাইড্রোজেনকে এই অক্সিজেনকে হাফ হাফ করে দিচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে যখনই তোমার ডাউট হবে এই লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করে মলিকুল গুলো দেখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর কারো কিছু ডাউট আছে? আনসি, নাজমি? না স্যার, কিছু ডাউট নেই। না স্যার, ডাউট নেই। আচ্ছা, তোমরা কোয়েশ্চেন গুলো করতে পারছো তো? মানে বইগুলো যখন পড়ছো বুঝতে পারছো তোমার পড়ানোর পরে? হ্যাঁ স্যার, করছি। ঠিক আছে, তাহলে আর যদি কারো কিছু ডাউট নেই তাহলে এখানে স্টপ করি। শুভদীপ? হ্যাঁ স্যার আর ডাউট নাই। আচ্ছা ঠিক আছে, মনে হয় আর কিছু ডাউট আছে? না স্যার। ঠিক আছে, হ্যাভ এ নাইস ইভিনিং। ভালো করে পড়াশোনা করো সবাই, পরীক্ষা সামনে, ঠিক আছে? তোমাদের সম্ভবত সেপ্টেম্বরে পরীক্ষা হবে সম্ভবত।